কার্যকর রহস্য ও চ্যালেঞ্জ দিয়ে নির্মিত। হ্যালো লিসেনার, ভয়ের জগতে সবাইকে স্বাগতম। আজকের গল্পটি পাঠিয়েছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, সবাই প্লিজ ফলো করে দিবেন। আর কণ্ঠে আছে আমি ইফতি, পরিবেশনার দায়িত্বে আছেন শামীম ইকবাল। তো চলুন আর দেরি না করে সোজা গল্পে যাওয়া যাক। সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্য একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা, হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, তাই তারা চলে যায় আর আমার হাত খরচের মাধ্যমটাও হারিয়ে যায়। তখন আমি অনেক খুঁজেও আরেকটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল একটা টিউশনি আছে, ক্লাস 9-এর এক মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়েই দিবে। কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, রাত ঠিক 11টা থেকে 2টা। এমন শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দিই, কারণ রাত 11টা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে। ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দেবে। এবার ভেবে দেখ, তখন আমার কাছে 15,000 টাকা 15 লক্ষ টাকার সমান। আমি খুশিতে গদগদ হয়ে হ্যাঁ বলে দিলাম। আবির আমাকে ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং বুধবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় কিছুই মাথায় নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়ার ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাইরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে, সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এ বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, সামনে গিয়ে একটা পুরনো বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পেছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটু লাগছে আমার ভেতরে, মনটা সায় দিচ্ছে না যেতে, কিন্তু 15,000 টাকার কথা মনে পড়তেই আবার মন বদলে যায়। না, গিয়ে দেখি। একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এইটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজায় নক করার সাথে সাথেই দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছেই দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতেই খুলে গেল ক্যাত শব্দ করে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুলল কে? আমি কখনো ভূত প্রেত এসবে ভয় পেতাম না, অনেক দেখেছি জীবনে সব। একটা কথা বুঝে গিয়েছিলাম, সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম। বাসার ভেতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের চিত্র আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভেতরটা একদম নিস্তব্ধতায় ঘেরা। কোনো একটা ছোট শব্দ কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখেই বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয়ই গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হেসে দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিশফা ওখানে আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। ও, তার মানে আমার ছাত্রীর নাম রিশফা? আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আন্টি, আমি রিশফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দেব। এই বলে রুমে গেলাম। দেখলাম রিশফা এক মনে খাতায় কি যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতে আঁকা সম্ভব। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশোনা করতে হবে। সে কথা ঘুরে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবু নিজেকে সামলে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞাসা না করলেও সে অদ্ভুত একটা হাসিতে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কী ধরনের আর কি? আমি তোমার স্যার, পড়াশোনা বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করেই পড়ায় মনোযোগ দিল। বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি তার মেয়েকে ঠিকঠাক মতো পড়াচ্ছে কিনা সেটা দেখছে হয়তো। আমার চোখ খুব জ্বলতে লাগলো হঠাৎ করে। মনে হচ্ছে যেন চোখে কেউ মরিচ ডলে দিয়েছে।
আমি রিশফাকে পড়া দেখিয়ে বললাম, ওয়াশরুমটা কোন দিকে তোমাদের? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে। ভালোভাবে চোখ মুখে পানি দিলাম, এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনও ঠায় দাঁড়িয়ে। আমি চোখ ডলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার কোনো প্রতিবিম্ব সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমি আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা। এই বলে চলে আসলাম। রিশফা বলল, স্যার তাকে দেখেছেন? আমি হকচকে উঠলাম, মানে কাকে দেখব? রিশফা কিছু না বলে তার আকাশে প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ। সেদিনের মতন পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভেতরে তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার অনেক পার্থক্য। বাসার ভেতরটা যেন অন্য একটা জগৎ। রাত তখন 2টা। আমি হিন্দু পাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জানি, তাই হেঁটে হেঁটেই যেতে হবে। হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য? ওপাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওই ওয়াশরুমে মেরে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলেছিস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখানোর জন্য। আমি তো এসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই, তোর মতো অনেক শয়তানকে সাইজ করেছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখেছি তাকে। হ্যাঁ, মনে পড়েছে, রিশফার আকাশে অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগে সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে। মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরের এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভেতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখলো। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়ল। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি, তুই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি, এরপর থেকে রিশফাকে পড়ানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা সোজা, পেছনে তাকাবি না। এখান থেকে রিশফাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে দেখলাম রিশফাত ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে। চাঁদের আলোয় রিশফার এত দূর থেকেও রিশফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম, আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পেছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পেছনে না তাকিয়ে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে, এই বুঝে আমাকে খপ করে ধরে ফেলবে পেছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পেছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এসব করতেছিস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম। এখনও সে অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, ওই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি, আর এইভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা, সমস্যা কি? লোকটা কেমন একটা বৃদ্ধ কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি, তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছ, এর আগে কেউ জীবিত ফেরেনি। মানে কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কী ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যেতে যেতে বলল, রিশফা কোনো সাধারণ মেয়ে না, আজকে বেঁচে গেছ, পরের বার বাঁচতে নাও পারো, আর কখন এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে রিশফা, কি হচ্ছে এখানে, আবির এই ঠিকানা পেল কোথায়, সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোনটা সুইচ অফ আসছে। তাই চিন্তা করলাম আজকে কলেজ যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফেরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে।
আবিরের পরিবারটা একটু এলোমেলো, ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সবসময় ঝগড়া লেগেই থাকে। তাই আবির যে 2 দিন ধরে ঘরে ফেরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশফার সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল। সব ফ্রেন্ডের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না। তবে এক ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড়লোকের একটা মেয়ের টিউশন পেয়েছে সে, মাসে 15,000 টাকা বেতন, তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিশফার টিউশনিটা পেয়েছিল, তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসে ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরোতে হয়। যখন আমি বাঁশের ঝাড়টা অতিক্রম করলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা, তুই কই? আজকে তোকে সারাদিন খুঁজতে খুঁজতে স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি। ওপাশ থেকে আবির বলল, পেছনে তাকা একবার। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবিরের হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথমে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছিস? কই ছিলি এই 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নাতে দেখলাম। আমি এখন থেকে ওই আয়নার ভেতরেই থাকবো রে, বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতেছিস তুই? পাগল টাগল হয়ে গেলে নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না, আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো রিশফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পেছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছে না। আবিরকে অনেকবার ডাকলাম কিন্তু সে শুনল না। অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম এটা কি সত্যি আবির ছিল নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল। কিছুই মাথায় ঢুকছে না। এইভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিশফাকে পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব ভাবছি, যাব নাকি যাব না। আমি মন স্থির করতে পারছি না। অবশেষে ঠিক করলাম আমি যাব আজ, যা হওয়ার হবে। আমি ওকে দেখে নিব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10:15। রিশফাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে বড় একটা ফুলের টব আমার সামনে ধপাস করে পড়ল। আমি পিছিয়ে গেলাম একটু, অল্পের জন্য আমার মাথায় পড়েনি। উপরে তাকাতে দেখি রিশফা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। রিশফার এরকম ভয়ানক রূপ দেখে আমি চমকে গেলাম। কেন যেন আমার গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি ছাদের দিকে তাকিয়ে রিশফাকে ইশারায় বললাম, তুমি কি আমাকে মেরে ফেলার জন্য ফুলের টপটা ফেললে? রিশফা কর্কশ গলায় বলল, তোকে না আসতে না করেছিল সে, তাহলে কেন আসলি তুই? তোর নিজের জন্য মায়া হয় না? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ঠিক 11টা বাজে। রিশফার কথা শুনে কানের উপর 2টো থাপ্পড় মেরে মাথা চাকি দিলাম, যেন তার কথা আমি ঝেড়ে ফেলে দিলাম মাথা থেকে। এবার তার রিয়াক্ট দেখার জন্য উপরে তাকালাম, কিন্তু তখন সেখানে রিশফা ছিল না। আমি আর দেরি না করে সোজা গিয়ে কলিং বেল দিলাম বাসার। সেদিনের মতো আজকেও দরজা খুলে গেল। আমি ধীরে ধীরে প্রবেশ করলাম। কারো কোনো সারা শব্দ নেই। আমি ডাকলাম, আন্টি, আন্টি বাসায় আছেন? কোনো উত্তর নেই। সত্যি বলতে রহস্য জানার কৌতূহল আমাকে ভয় পেতে দিচ্ছে না। আমি দেখতে চাই এখানে কি হচ্ছে। তার জন্য যদি মরতে হয় তাও মেনে নেব। তারপর আস্তে আস্তে রিশফার পড়ার ঘরে প্রবেশ করলাম। দেখলাম ঠিক ওই দিনের মতোই রিশফা মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকছে। আমি ডাক দিলাম, রিশফা। রিশফা চমকে উঠে সালাম দিয়ে বলল, স্যার আজকে আপনি 3 মিনিট দেরি করে এসেছেন। যার সময়ের মূল্য দেয় না তাদেরকে আমি পছন্দ করি না। নিজের ছাত্রীর মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:03 বাজে। আমি বললাম, তোমার জন্যই তো দেরি হলো। আমার মাথায় ফুলের টপটা ফেলে আমাকে মারতে চেয়েছিলে কেন? রিশফা খুব সাবলীলভাবেই জবাব দিল, আমি আপনাকে মারতে চাইব কেন? আমার তো জীবিত মানুষ পছন্দ। এটা শুনে আমি হেসে উড়িয়ে দেওয়ার ভান করলাম, যেন আমি এটা ইয়ার্কি হিসেবেই নিয়েছি। কিন্তু আমার মনে তখন অন্য কিছু চলছে। আমি জানি রিশফা মজা করছে না, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে। আমার ভয়টা প্রকাশ পেয়ে গেলে হয়তো এখান থেকে আর ফিরে যাওয়া হবে না আমার। তাহলে রিশফা কি মানুষ না? দেখতে তো একদম মানুষের মতোই স্বাভাবিক, শুধু ওর চোখগুলো একটু অদ্ভুত। নীল রঙের চোখ আগে কখনো দেখিনি।
এমন একটা মায়া কাজ করে ওর চোখে। রিশফা বলল, স্যার আপনি একটা সাইকো, কারণ আমি তো ভেবেছিলাম আপনি আর আসবেন না। মানুষ হিসেবে যতটুকু সাহস থাকা দরকার ততটুকু সাহস থাকা ভালো। লিমিটের বাইরে সাহস দেখাতে গিয়ে অনেক মানুষই তার প্রাণ হারিয়েছে। রিশফার এসব রহস্যময় কথা শুনে ভেতরটা নড়াচড়া দিলেও ওকে বুঝতে না দিয়ে বললাম, তোমার এসব আধ্যাত্মিক কথাবার্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দাও। পরীক্ষা যদি ফেল করো তাহলে তোমার মা আমার বেতন মেরে দিবে। আচ্ছা, আজকে তোমার মাকে দেখলাম না বাসায়, আন্টি কি আজকে বাসায় নেই? রিশফা বইয়ের দিকে তাকিয়ে বলল, মা তো ছাদে গিয়েছে চাঁদ দেখার জন্য। আজকে চাঁদটা পরিপূর্ণ রূপ নিয়েছে। কি অদ্ভুত কথা বলে এই মেয়েটা। আমি বললাম, রিশফা আমার অনেক তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি এনে দিবে? সাথে সাথে রিশফা চেয়ার থেকে উঠে পানি আনতে চলে গেল। এই প্রথম রিশফাকে হাঁটতে দেখলাম। তার পায়ের দিকে তাকালাম, না, পা তো ঠিকই আছে। শুনেছি ভূত প্রেতের পা উল্টো থাকে, কিন্তু রিশফার হাঁটার ভঙ্গি একদম আলাদা, যেন কোনো রোবট হেঁটে যাচ্ছে। আমি বসে বসে ভাবছি কি করবো এখন। এখানে কোনো কিছুই স্বাভাবিক না, কিছু একটা হচ্ছে এখানে। রিশফার মা এত রাতে ছাদে গিয়েছে চাঁদ দেখতে, ব্যাপারটা কেমন অদ্ভুত। আর রিশফার এসব রহস্যময় কথা আমাকে নাড়িয়ে দিচ্ছে বারবার। এর মাঝে রিশফা আসলে এক গ্লাস পানি হাতে, আমাকে পানি দিয়ে আবার সে বসে বইয়ের দিকে মনোযোগ দিল। আমি পানিটা মুখে নিয়ে কিছুক্ষণ চোখ বড় করে তাকিয়ে থাকলাম। পানি যে এত স্বাদ হতে পারে তা কখনো ভাবিনি। অদ্ভুত একটা মিষ্টি ঘ্রাণ আসছে পানি থেকে। পুরোটা খেয়ে নিলাম, তারপর গ্লাসটা টেবিলে রেখে হাত দিয়ে মুখটা মুছে নিলাম। রিশফা, পানিটা খুব মজা ছিল, এই ধরনের পানি আমি কখনো খাইনি এর আগে। এই বলে হঠাৎ নিজের হাতের দিকে চোখ গেল আমার। হাতে রক্ত লেগে আছে। হাতটা জামাই মুছে আবার মুখে হাত দিলাম। এবার আমি ঘাবড়ে গেলাম, রক্তটা আমার মুখ থেকে লেগেছে। তাহলে কি রিশফা আমাকে পানির বদলে রক্ত খাইয়েছে? রিশফার দিকে তাকিয়ে দেখলাম সে তার আঁকা সেই ছবিটায় এলোমেলোভাবে কলম চালাচ্ছে। প্রাণীটার মুখটা ঝলসে দিচ্ছে কলম দিয়ে। মুখের ভিতর কেমন যেন লাগছে এখন। রক্ত খেয়েছে ভাবতেই পেটের ভিতরে সব কিছু উল্টে বেরিয়ে আসতে চাইছে। এবার আর সাহস দেখানোর সাহস করলাম না, উঠে দৌড় দিলাম দরজার দিকে। কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম, পেছনে তাকিয়ে দেখলাম রিশফা পড়ার রুমে দরজায় দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করছে না। অবশেষে দরজা খুলে গেল। আমি বের হয়ে শরীরের সব শক্তি দিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু একই, আমি আবার সেই রিশফাদের দরজার সামনে। রিশফা এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। আমি আবার দৌড়ে নামলাম সিঁড়ি বেয়ে, কিন্তু এবারও ঘুরে ফিরে সেই দরজার সামনেই চলে আসলাম। আমি বুঝে গেলাম এখান থেকে বের হতে দিবে না আজ আমাকে। তা আমি এবার দৌড় দিলাম ছাদের দিকে। মানুষ যতই সাহসী হোক, মৃত্যু চোখের সামনে দেখলে ভয় তাকে পেতেই হবে। ছাদে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম নিচে নামার মতো কিছু আছে কিনা। হঠাৎ আমার চোখ পড়ল কালো জুব্বা পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে, যেখানে রিশফাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কালো জুব্বা বলতে যারা জাদুবিদ্যা চর্চা করে তাদের অন্যরকম এক ধরনের কালো পোশাক থাকে। তখনই আমার মনে পড়ল রিশফা বলেছিল তার মা চাঁদে দেখার জন্য এসেছে। তাহলে এটাই কি রিশফার মা? আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, আন্টি। ডাক শুনে সে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো। রিশফার মায়ের অন্য এক রূপ, সারা মুখে রক্ত লেগে আছে, গলায় বিভিন্ন মালা ঝুলানো, আর হাতে কঙ্কালের খুলি। রক্তমাখা মুখে উদ্ভট একটা হাসি দিল আমার দিকে তাকিয়ে। আমি জানি যত যাই হোক আমি এই মুহূর্তে জ্ঞান হারাবো না, তাই ইচ্ছে করেই পড়ে গেলাম জ্ঞান হারানোর ভান করে। চোখ বন্ধ করে শুয়ে রইলাম। প্রায় 5 মিনিট হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। একবার ভাবলাম চোখ খুলে দেখব, আবার ভাবলাম এভাবেই থাকি আর কিছুক্ষণ। হঠাৎ ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। নিশ্চয়ই রিশফা তার মা কথা বলছে। একটু স্পষ্ট করে শোনার জন্য খরগোশের মতো কান খাড়া করে দিলাম। রিশফার মা বলছে, তোকে না বলেছিলাম পরবর্তী অমাবস্যা পর্যন্ত এই ছেলেকে বুঝতে দেয়া যাবে না কিছু? তাহলে এত তাড়াহুড়া করার কারণ কি? রিশফা বলল, আমি কি করব? ও সাহসের পরীক্ষা নিতে গিয়েই তো এত কিছু হয়ে গেল। অন্য সবার চেয়ে ওর সাহস অনেক বেশি। এত সহজ হবে না ওকে আমাবস্যা পর্যন্ত ধরে রাখা। রিশফার মা বলল, ধরে যে রাখতেই হবে, না হলে ডরিয়া আমাদের মেরে ফেলবে। আমি সব কিছু শুনছিলাম কান পেতে, কিন্তু এই ডরিয়াটা আবার কি? শুয়ে সব কিছু শুনলাম, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। তারা মা আমি আসলে কি চায়? কেন তারা আমাকে আমাবস্যা পর্যন্ত জীবিত রাখতে চায়? আর এই ডরিয়াই বা কে যাকে মা মেয়ে ভয় পাচ্ছে? এসব পরেও জানা যাবে। এখন নিজেকে বাঁচাতে হবে আমার। ধীরে ধীরে এক চোখ খুলে চারপাশটা একটু দেখার চেষ্টা করলাম। কাউকে দেখলাম না। মা মেয়ে গেল কোথায়? হঠাৎ দেখলাম চিলেকোঠার কাছে 2টা ছায়া দেখা যাচ্ছে।
তার মানে তারা ওখানে দাঁড়িয়েই এতক্ষণ এসব বলছিল। এখন ছাদ থেকে লাফ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। 3 তলা থেকে লাফ দিলে অন্তত মরব না, বড় জোর হাত পা ভাঙবে। মনে মনে 1 2 3 বলে উঠে সোজা দৌড় দিলাম ছাদ থেকে ঝাঁপ দেওয়ার। প্রায় 2 মিনিট আলুর বস্তার মতো নিচে পড়ে রইলাম। আমার সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে, মাথাটা ভনভন করে ঘুরছে। একটু স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম হাত নাড়াতে পারছি না, হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু এখন আমাকে এই জায়গা থেকে যেতে হবে। অনেক কষ্টে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় দিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে দৌড়ে ছিটকে ফেলে দিল। আমার চোখ গেল ছাদের দিকে। রিশফা হাওয়ায় ভেসে আসছে মাথার উপর দিক দিয়ে। চোখের পলকে রিশফা একদম আমার কাছে চলে আসলো। সুচালো দাঁতগুলো বের করে বলল, শুধু শুধু নিজেকে ক্লান্ত করছেন কেন স্যার? আপনি এই গোলকধাঁধা থেকে বের হতে পারবেন না। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে সামান্য হাসিতে বললাম, আমাকে তুমি সাইকো বলেছিলে না তখন? সাইকোদের মৃত্যুর ভয় দেখে লাভ নেই, আমি তোমার এই গোলকধাঁধা থেকে বের হয়ে দেখাবো। এটা বলে রিশফার ওই ভয়ানক রূপ উপেক্ষা করে সোজা হাঁটা দিলাম। দেখি আমাকে কে আটকায়। হিন্দুপাড়া অতিক্রম করার সময় মনে হলো কেউ আমার পিছনে পিছু নিয়েছে। আমি স্পষ্ট তার উপস্থিতি টের পাচ্ছি। রিশফা হয়তো আমার পিছু নিয়েছে। আরও জোরে হাঁটা দিলাম। এবার সেই শীষ বাজানোর শব্দটা কানে ভেসে এলো। থমকে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে একটা কাপড়ের ব্যাগ হাতে। আমি বললাম, এখন আপনার সাথে বকবক করার সময় নেই, কোনো রকম জান নিয়ে ফিরে এসেছি, আমাকে হাসপাতালে যেতে হবে, হাত ভেঙে ফেলেছি। এই বলে উল্টো ঘুরে চলে আসতে যাচ্ছিলাম, তখনই সে আমাকে উদ্দেশ্য করে বলল, রহস্য না জেনে চলে যাচ্ছিস? চাইলে কি তুই চলে যেতে পারবি? আমি দাঁড়ালাম তার কথা শুনে। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি জানেন এই রহস্য? কি হচ্ছে এই বাড়িতে? কে এই রিশফা? লোকটা রাস্তার পাশে গিয়ে একটা গাছের গোড়ায় বসলো। আমাকেও সেখানে বসতে বলল। আমি গিয়ে তার পাশে বসলাম। আমার যেন মনে হলো আমি কোনো বরফ খণ্ডের পাশে বসেছি। তার শরীর থেকে প্রচুর ঠান্ডা হাওয়া বের হচ্ছে। হঠাৎ সে তার ঠান্ডা হাত দিয়ে আমার ভাঙা হাতটা ধরে মুচড়ে দিল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু অনুভব করলাম এখন হাতে কোনো ব্যথা নেই। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে দেখলাম আমার হাত একদম ভালো। আমি বললাম, এটা কিভাবে করলেন? আপনি আসলে কে? সে আমার কথা এড়িয়ে গিয়ে বলতে শুরু করলো, রিশফা ছিল খুব সাধারণ একটা মেয়ে, খুব চঞ্চল প্রকৃতির, হাসি খুশি থাকতো সবসময়। প্রতিদিন এদিক দিয়ে স্কুলে যেত এবং স্কুল থেকে সোজা বাসায় চলে আসতো। কোনো রকম বাজে আড্ডায় নিজেকে জড়াতো না। কিন্তু হঠাৎ করেই একদিন রিশফা নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে পাগলের মতো খুঁজল, কোথাও রিশফাকে খুঁজে পাওয়া গেল না। রিশফার মা থানায় জিডি করলো। রিশফার বাবাও ইতালি থেকে চলে আসলো মেয়ের নিখোঁজের সংবাদ শুনে। এটুকু বলে তিনি থামলেন। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো? রিশফাকে কিভাবে খুঁজে পাওয়া গেল? তিনি আবার বলতে লাগলেন, 2টা দিন কেটে গেল কিন্তু কেউ রিশফার খোঁজ দিতে পারল না। রিশফা নিখোঁজ হয় শনিবার বিকাল স্কুল থেকে ফেরার সময়। অবশেষে বুধবার রাত 11টা বাজে রিশফাকে খুঁজে পাওয়া গেল তাদের বিল্ডিংয়েরই পিছনে। কোথায় ছিল রিশফা এই কয়দিনে? তারপর কি তাকে জিজ্ঞাসা করা হয়নি? লোকটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষকে জিজ্ঞাসা করে কি উত্তর পাওয়া যাবে? আমি অনেকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মৃত মানুষ মানে? সেদিনকে রিশফার লাশ পাওয়া গিয়েছিল? হ্যাঁ, হাত পা মুখ বাঁধা অবস্থায় বিল্ডিংয়ের পেছনে নালার মাঝে রিশফার লাশ ভেসে উঠেছিল। পুলিশ এসে লাশ নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য। রিশফার বাবা আদরের মেয়েকে হারিয়ে পাগলের মতো হাওয়া করে কাঁদছিল। রিশফার বাবার কান্না দেখে সেদিন কেউ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এত সুন্দর একটা ফুটফুটে মেয়ের এমন রহস্যময় মৃত্যু কেউ মেনে নিতে পারছিল না। কিন্তু রিশফার মা একটুও কাঁদেনি সেদিন। সবাই ভেবেছিল মেয়ের শোকে পাথর হয়ে গিয়েছে। রিশফাকে এনে দাফন কাফন করা হলো। প্রায় অনেকদিন তদন্ত চলল, কিন্তু পুলিশ রিশফার মারা যাওয়ার কোনো ক্লু খুঁজে পেল না। এদিকে একদিন হঠাৎ মেয়ের চিন্তায় রিশফার বাবা স্ট্রোকে মারা গেলেন। রিশফাদের পরিবারটা একদম এলোমেলো হয়ে গেল। স্বামী ও মেয়ে হারানোয় রিশফার মা দিন দিন কেমন যেন হয়ে গেল। হঠাৎ রিশফার মাও একদিন উধাও হয়ে গেল গ্রাম থেকে। প্রতিবেশীরা অনেক খুঁজেও তাকে আর পায়নি। তারপর কেটে গেল 4 মাস। হঠাৎ একদিন রিশফার মা গ্রামে ফিরে এলো। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। জিজ্ঞাসা করলো এতদিন কোথায় ছিল, কি করছিল? রিশফার মা কারোর কথার কোনো জবাব দিল না। সেই যে সে বাসায় প্রবেশ করেছে সেদিন থেকে আর কোনো দিন সে বাসার বাইরে বের হয়নি। প্রতিবেশীরা মাঝে মাঝে তাকে শুধু রাত্রেবেলা ছাদে দেখতে পেত। রিশফার যদি মারা গিয়ে থাকে তাহলে সে কে যে এখন রিশফার মায়ের সাথে আছে? আর রিশফার মা এতদিন কোথায় হারিয়ে গিয়েছিল?
এবার সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ব্ল্যাক ম্যাজিক। মানে রিশফার মা রিশফাকে ফিরিয়ে আনতেই এতদিন নিখোঁজ ছিল। সে এমন কারো কাছে গিয়েছিল যে তার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে। এর বিনিময়ে অবশ্য তাকে একটা ভয়ঙ্কর শর্ত দেওয়া হয়েছিল। রিশফার মা তার মেয়েকে ফিরিয়ে আনতে সবকিছু করার জন্য প্রস্তুত ছিল। শর্তটা ছিল প্রতি অমাবস্যা একজন যুবক বলি দিতে হবে তাকে উদ্দেশ্য করে। আমি বললাম, কাকে উদ্দেশ্য করে? রিশফার মা কার কাছে গিয়েছিল? লোকটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, ডোরিয়া নামের এক ভয়ানক সত্তার কাছে গিয়েছিল সে। ডোরিয়া সাধারণ কেউ নয়, রক্তচোষা পিশাচদের সর্দার সে। এবং রিশফার মা তার সেই শর্তে রাজি হয়েছিল। ডোরিয়া রিশফাকে ফিরিয়ে এনেছে, সেই থেকে প্রতি অমাবস্যাতে একজন করে যুবক ডোরিয়াকে উৎসর্গ করতে হয়। এই অমাবস্যায় তুই উৎসর্গ হইবি, আর এই জন্য এত আয়োজন। তুই যত চেষ্টা করিস না কেন, মরতে তোকে হবেই। আমি হতাশগ্রস্ত চেহারায় তাকে জিজ্ঞাসা করলাম, রিশফা কিভাবে মারা গিয়েছিল সেদিন, আর আমার কি কোনো পথ নেই এই থেকে বাঁচার? লোকটা আমার হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, অনেক জেনে ফেলেছিস আজকে, বাকিটা না হয় মরার আগেই জানবি। আপনি এত কিছু জানেন কিভাবে? আপনি কে? লোকটা আমার মুখের কাছে এসে ঠান্ডা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, আমি ডোরিয়া। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। চোখ বড় করে শুধু তার মুখের দিকে তাকিয়ে আছি। এরপর অদ্ভুত একটা হাসি দিয়ে আমার চোখের সামনে যে কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল সে। এখানে সবকিছু যেন আমার বিরুদ্ধে চলছে। আমি মনে মনে ঠিক করেই নিলাম এই থেকে বাঁচার কোনো রাস্তা নেই, কিন্তু এত সহজে হার মানব না আমি। সবাইকে দেখে নিব। হাতে ভর দিয়ে উঠতে যাব এমন সময় হাতটা কাদা মাটির মতো কিছুটা দেবে গেল। হাত বের করে আনলাম। এগুলো কি লেগে আছে আমার হাতে? এতক্ষণে খেয়াল করলাম আমি গাছের গোড়া মনে করে তার সাথে যেখানে বসেছিলাম সেটা আসলে মানুষের মৃতদেহ। আমি তাড়াহুড়া করে সেখান থেকে উঠে গেলাম। খেয়াল করে দেখলাম মৃতদেহটার শরীরে মাথা নেই। অনেকদিন আগে মারা যাওয়ার কারণে পচে গিয়েছে দেহটা, এই জন্যই আমার হাত দেবে গিয়েছিল। খুব খারাপ একটা গন্ধ নাকে ভেসে এলো। মনে হলো যেন আমার ভিতরের সব কিছু উল্টে চলে আসবে বমির সাথে। নাক চেপে সেখান থেকে দৌড় দিলাম। যেভাবেই হোক আমাকে পালাতে হবে। হঠাৎ পেছন থেকে কেউ আমার জামা টেনে ধরে আবার সে পচা লাশের কাছে নিয়ে ফেলল। কোকড়াতে কোকড়াতে আবার উঠে দাঁড়িয়ে বললাম, আমাকে কি এখনই মেরে ফেলবি নাকি? অমাবস্যা পর্যন্ত অপেক্ষা কর। হঠাৎ আমার নাম ধরে কেউ ডাক দিল, গালিব, তুই চাইলে বাঁচতে পারবি। আমি তোকে ওদের হাত থেকে বাঁচার উপায় বলে দিব। এটা তো আবিরের কণ্ঠ। আবির, কোথায় তুই? সামনে আয় শালা, তুই আমাকে কোথায় এনে ফাঁসিয়ে দিলি রে? ওপাশ থেকে আওয়াজ এলো। আমি বাধ্য ছিলাম এটা করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। এই দেখ আমি এখানে, আমাকে বের কর এখান থেকে। আমি আবিরের কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম, কোথা থেকে কথা বলছেও। হঠাৎ চোখ পড়ল একটা কাপড়ের ব্যাগের দিকে। এটা তো সেই ডোরিয়া নামের পিশাচটা নিয়ে এসেছিল। সে কি ব্যাগটা নিতে ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করেই ফেলে গেছে? আমি গিয়ে ব্যাগটা হাতে নিলাম। ভেতরে ফুটবলের মতো কিছু একটা লাগছে। ব্যাগটা উল্টো করে ঝাঁকি দিতেই একটা মানুষের কাটা মাথা ধপাস করে গড়িয়ে একটু সামনে গিয়ে পড়ল। আমি চমকে উঠলাম, এটা কার মাথা হতে পারে? ধীরে ধীরে গিয়ে এগিয়ে গেলাম। হঠাৎ আবিরের কণ্ঠ, এটা আমার কাটা মাথা গালিব, আর ওখানে যে পচা গলা লাশটা পড়ে আছে সেটা আমার মৃতদেহ। মানে কি বলছিস তুই? তোকে কি তারা মেরে ফেলেছে? এবার আবির আমার সামনে দৃশ্যমান হলো একটা সাদা আলোর মতো। আবির বলল, গত অমাবস্যায় আমি ছিলাম রিশফার শিকার। তোর মতো সাহসী ছিলাম না আমি, তাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারিনি। কিন্তু তুই বাঁচতে পারবি চেষ্টা করলে, কারণ তুই একমাত্র যে ওই বিল্ডিং থেকে বের হতে সফল হয়েছিলি। আবিরের মৃত্যুর কথা শুনে কষ্ট লাগলেও খুব রাগ উঠল। তুই আমাকে কেন এর ভেতর টেনে আনলি? আমি ছাড়া কি অন্য কাউকে আর পেলি না? আবির বলল, আমি তোকে টেনে আনিনি। রিশফা যাকে ডোরিয়ার উদ্দেশ্যে বলি দেয়, তার পরের বলির জন্য ওই মানুষটার সবচেয়ে কাছের বন্ধুকে টার্গেট করে। আমাকে বলি দেওয়ার পর তুই রিশফার টার্গেটে চলে আসলি, কারণ আমরা সবচেয়ে কাছের বন্ধু তুই। তোর মতো কাছের বন্ধু কপালে ঠাডা পড়ুক। তুই যদি এখন অল্প একটু বেঁচে থাকতি, আমি তোকে পুরো মেরে ফেলতাম। যাই হোক, এখন আমাকে বল, রিশফার কাছ থেকে আমি কিভাবে বাঁচতে পারি? শুধু আমি না, আমি চাই এই রিশফার চ্যাপ্টার এখানে ক্লোজ করতে, আর কাউকে যেন সে তার শিকার বানাতে না পারে। এর জন্য যা করা দরকার তাই করব। আবির বলল, রিশফাকে হারাতে হলে তোকে একটা কাজ করতে হবে, কিন্তু এই কাজটা সেদিনই করতে হবে যেদিন রিশফা তোকে বলি দেওয়ার জন্য ডোরিয়ার সামনে হাজির করবে, মানে সেই অমাবস্যা রাতে। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালাম আবিরের দিকে। কাজটা হলো সেই ওয়াশরুমের আয়না। ওই আয়নার মাঝে রিশফার আত্মা বন্দী হয়ে আছে।
তুই যদি ওই আয়নাটা ভেঙে ফেলতে পারিস এবং ভাঙা যে কোনো একটা টুকরো দিয়ে রিশফার শরীরে আঘাত করতে পারিস, তাহলেই রিশফার আত্মা মুক্ত হয়ে যাবে এবং মানুষ মরার পর যেখানে যায় সেখানে চলে যাবে এই পৃথিবী ছেড়ে। সাথে এই পর্যন্ত যাদেরকে মেরেছে তাদের আত্মা মুক্তি পাবে, আমি সহ। এটা কি সম্ভব? আয়না ভেঙে রিশফার শরীরে আঘাত করতে হবে, এটা কি করে হবে? আমি তো এখনও বেঁচে আছি, তুই তো মরে ভূত হয়ে গিয়েছিস, তুই এটা করে রিশফাকে মুক্ত করছিস না কেন? আবির বলল, আমি পারবো না এটা করতে, এটা শুধু জীবিত মানুষই করতে পারবে, আর মৃত্যুর পর অনেক কাজ চাইলেও করা যায় না। আর আমার বিশ্বাস তুই এটা করতে পারবি, কারণ তোকে এখনও তারা ভয় দেখাতে পারেনি। হ্যাঁ, না পারলে আর কি, মরে ভূতে আবার অন্য কারোর মারার জন্য অপেক্ষা করব। তবে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, রিশফা কিভাবে মারা গিয়েছিল তুই কি জানিস? প্রতিদিনের মতো সেদিনও রিশফা স্কুল থেকে ফিরছিল। হঠাৎ সে দেখতে পেল তার ক্লাসের ৩-৪ জন ছেলে পুরনো মন্দিরের পেছনের দিকে যাচ্ছে। রিশফা কৌতূহলবশত চুপি চুপি তাদের অনুসরণ করল। মন্দিরের পেছনের দিকে গিয়ে ছেলেগুলো একটা নির্জন জায়গায় বসল। তারপর একটা ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে তার ভিতর কিছু ভরে নিজেদের শরীরে পুশ করছে। এটা দেখে রিশফা বুঝতে পারল ছেলেগুলো ড্রাগ নিচ্ছে। রিশফা সাহস করে তাদের সামনে গেল। রিশফাকে দেখে সবাই চমকে গিয়ে তাড়াতাড়ি সব লুকিয়ে ফেলার চেষ্টা করল। রিশফা বলে, লুকিয়ে লাভ নেই, আমি যা দেখার দেখে ফেলেছি। তোদের লজ্জা করে না এই বয়সে এসব করছিস? আমি কালকে স্কুলে গিয়ে স্যারের কাছে বিচার দেব তোদের নামে। ছেলেগুলো কয়েকবার অনুরোধ করলো রিশফাকে যেন স্যারকে না বলে, কিন্তু রিশফা বলল, আমি বলবই। এই বলে চলে আসছিল এমন সময় তারা রিশফাকে মুখ চেপে ধরে হাত পা বেঁধে ফেলে। রিশফা চিৎকার করতে পারছে না, কারণ একজন তার মুখটাকে শক্ত করে চেপে ধরে রেখেছিল। তারপর রিশফার মুখ হাত বেঁধে পা ফেলল। মুখের ভেতর লতাপাতা ঢুকিয়ে রিশফার স্কার্ফ দিয়েও মুখটা বেঁধে ফেলল। এবার রিশফার দম বন্ধ হয়ে আসতে লাগলো ধীরে ধীরে। তারা রিশফাকে তুলে জঙ্গলের দিকে গিয়ে রিশফাদের বাড়ির পেছনে নিয়ে এসে নালার ভেতরে ফেলে দিল। রিশফা হাজার চেষ্টা করেও সেদিন বাঁচতে পারেনি। তাহলে এই ছিল রিশফার মৃত্যুর রহস্য। যারা ওকে মেরে ফেললো তাদেরকে না মেরে আমাদের মতো সহজ সরল মানুষকে মারছে কেন সে? আবির বলল, তোর কি মনে হয় তারা এখনও বেঁচে আছে? তাদের শরীর টুকরো টুকরো করে রিশফা খেয়ে নিয়েছে। লাশের খোঁজও পায়নি তাদের বাবা মারা। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকছে না এখনো। তুই আমার কাছে আসলি এবং আমাকে রিশফার থেকে বাঁচার উপায় বলে দিলি। রিশফার কবলে থেকেও এটা কিভাবে করলি? রিশফা যদি জানে তাহলে কি হবে? আবির হাসিতে বলল, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই, কারণ রিশফাই আমাকে তোর কাছে পাঠিয়েছে যাতে তুই বাঁচতে পারিস। হ্যাঁ, এটার মানে কি? যে রিশফা আমাকে মারার জন্য এত কিছু করছে সে আবার আমাকে বাঁচাতে চায়? তুই কি ইয়ার্কি করতেছিস আমার সাথে? আবির বলল, আমি ইয়ার্কি করছি না, এখান থেকে পালানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। তুই এখন রিশফাদের বাসায় যাবি, বাকিটা না হয় রিশফার মুখ থেকেই শুনবি। রিশফা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে আবির ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। আমি ডাকতে লাগলাম, আবির শোন আমার কথা, রিশফা আমাকে কেন বাঁচাতে চায়? উত্তর দিয়ে যা। শাল, অন্তত তোর কাটা মাথা তো নিয়ে যা, এটা এখানে পড়ে থাকবে নাকি? কিন্তু আবির চলে গেল। তাকে দেখলাম না সেখানে কোনো মাথা আছে আর না কোনো পচার মৃতদেহ। আমি গভীর চিন্তায় পড়ে গেলাম, কি করবো এখন? আবিরের কথা মতো রিশফাদের বাসায় ফিরে যাব নাকি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব? মাথাটা আমার এলোমেলো হয়ে যাচ্ছে। অবশেষে ঠিক করলাম, এতদূর যেহেতু এসে গেছি তাহলে এটার শেষ দেখেই যাই। আমি রিশফাদের বাসায় ফিরে যাওয়ার জন্য মন স্থির করলাম। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে মনটা সায় দিচ্ছে না। বারবার মনে হচ্ছে এটা হয়তো রিশফার কোনো ফাঁদ হতে পারে আমাকে বাসায় নেয়ার। আবার মনে হচ্ছে রিশফাকে একবার বিশ্বাস করেই দেখি। ভাবতে ভাবতে বাসায় ঢুকে পড়লাম। রিশফা কোনো জীবিত মানুষ না, এটা ভাবতেই মনের ভেতর মোচড় দিয়ে উঠল। এসে যেহেতু পড়েছি এখন আর ভয় পেয়ে লাভ কি? আগের চেয়ে অন্যরকম লাগছে বাসাটা। সিঁড়িতে উপরে ওঠার সময় হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসলো। কেউ খুব কাকুতি মিনতি করে বলছে, ছেড়ে দাও আমাকে, আমার অনেক কষ্ট হচ্ছে, ছেড়ে দাও। আমি নিজের মনকে সান্ত্বনা দিলাম, এই সব তো স্বাভাবিক। আমি এখানে দাওয়াত খেতে আসিনি যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। মৃত মানুষের বাসায় এসেছি, নিজেকে যতটা পারি শান্ত রাখার চেষ্টা করছি। সোজা গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আজকে আর দরজা আপনা আপনি খুলছে না। কয়েকবার টোকা দিলাম কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। একটু বিরক্ত হলাম। আবির বলল, রিশফা আমার জন্য অপেক্ষা করছে। তাহলে সে কোথায়? দরজা খুলছে না কেন? হঠাৎ ওপর থেকে কারোর পায়ের শব্দ ভেসে আসলো। কেউ এদিক ওদিক ছোটাছুটি করছে, তার মানে ছাদে কেউ আছে। আমি আস্তে আস্তে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে গিয়ে চারিদিকে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলাম না।
হঠাৎ আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, মরার জন্য চলে এসেছিস? আমি সাথে সাথে পেছনে তাকালাম, কেউ নেই সেখানে। তাহলে কি রিশফা আমাকে ফাঁদে ফেলল? সামনে তাকাতে দেখলাম রিশফা খোলা চুলে নীল চোখ নিয়ে ঠিক আমার মুখের সামনে। আমি হঠাৎইভাবে রিশফাকে দেখে চমকে পেছনে গিয়ে ধপাস করে পড়ে গেলাম। রিশফা তার সুচালো দাঁত বের করে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমি নিজেকে সামলে উঠে শরীর থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বললাম, বাঁচার জন্য আসতে বলেছ নাকি মরার জন্য? এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এবার রিশফা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তারপর ছাদের এক কোণে গিয়ে বসলো। আমিও তার পাশে দূরত্ব বজায় রেখে বসলাম। কারোর মুখে কোনো কথা নেই। তারপর রিশফা বলল, স্যার জানেন, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি তো মরে গিয়েছিলাম, কিন্তু আমার মা আমাকে ফিরিয়ে এনেছে। আমার প্রতি অতি ভালোবাসা আমার মাকে এই অন্ধকার পথে নিয়ে গিয়েছে। আমি মুক্তি চাই সব থেকে। আমি চাই না আমার দ্বারা আর কারোর মৃত্যু হোক। আমি যতদিন মুক্তি না পাবো ততদিন একজন করে মরতে থাকবেই। আমার আর কোনো পথ নেই। তাই মরার পর মানুষের আত্মা যেখানে চলে যায় আমি সেখানে যেতে চাই। তাহলে এতগুলো মানুষকে কেন মারলে? আমার বন্ধু আবিরকেও মেরে ফেললে? তাদের কারোর কাছে সাহায্য চাইতে? হয়তো অনেকে আগেই তুমি মুক্তি পেয়ে যেতে। রিশফা একটা মিষ্টি হাসিতে বলল, তারা কেউ আপনার মতো সাহসী ছিল না স্যার। আমি আপনার মতো একজনের অপেক্ষায় ছিলাম। আপনি প্রথম দিন যখন আয়নাতে ভয় দেখালাম আপনাকে, তখনই বুঝে গিয়েছিলাম আপনি এত সহজে ভয় পাবেন না। আর আমাকে মুক্ত করতে হলে সাহসের সাথে ডরিয়ার মোকাবেলা করতে হবে। আগের কেউ সেটা যোগ্য ছিল না। আমি তাদেরকে মারিনি, তাদেরকে ভয়ে তাদেরকে মেরে ফেলেছে। হ্যাঁ বুঝলাম। আমি তোমাকে মুক্ত করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি তাহলে কি হবে? রিশফা বলল, তাহলে আর কি হবে? আপনাকে মারতে আমার খুব খারাপ লাগবে, কিন্তু মারতে হবেই। তারপর আবার আপনার মতো কারোর জন্য অপেক্ষা। এর মাঝে হয়তো আরও অনেকের প্রাণ যাবে। আমি বিড়বিড় করে বললাম, শালা আমার তো কোনো অপশনই নেই। তার মানে আমার বেঁচে থাকার অল্প একটু চান্স আছে। কি আত্মা ফাত্তার খপ্পরে পড়ে এখন জীবনটাই দিতে হবে? ঋষভ বলল, সত্যি আপনার কোনো অপশন নেই। কি করতে হবে সেটা আপনার বন্ধু আপনাকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই। আমাবস্যা আসতে আর মাত্র 2 দিন। এই 2 দিন আপনি এখানে থাকবেন আমার বন্দী হয়ে। কেউ যেন বুঝতে না পারে আপনি ইচ্ছে করে বন্দী হয়ে আছেন। এমনকি আমার মাও যেন এসব না জানে। সে জানলে এটা হতে দেবে না, কারণ আমাকে দ্বিতীয়বার হারাতে চাইবে না সে। যথাজ্ঞা মহারানী। আচ্ছা, তুমি যে ডোরিয়ার উদ্দেশ্য বলি দাও, সেটা কি এই ঘায়ে এক ঘায়ে গর্দান থেকে আলাদা করে ফেলো? আমি যদি ব্যর্থ হই তাহলে তো আমার সাথে এমনটা করবা, তাই না? রিশফা বলল, হ্যাঁ ঠিক তাই। বড় একটা তলব দিয়ে আপনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবো। আমি তো এখনই আপনার শরীরে মাথাটা দেখতে পাচ্ছি না। হাসতে হাসতে বলল রিশফা। আমি বললাম, আর কি করবো না একদম? আমার এদিকে ফাটছাট তুমি হাসতেছ। আচ্ছা, মাথা কাটা ছাড়া অন্য কোনো সহজ পদ্ধতি নেই মারার? মাথা কেটে ফেললে তো অনেক কষ্ট হবে। রিশফা বলল, আছে তো। আপনার জন্য একদম সহজ মৃত্যু। আপনার 2 পা ধরে 2 দিক ধরে টান দিয়ে ছিঁড়ে ফেললে আপনার কষ্ট কম হবে হয়তো। এর চেয়ে সহজ মৃত্যু আমার জানা নেই। না থাক, মাথা কেটে ফেললেই ভালো হবে। দ্বিতীয়টা বেশি কষ্ট হবে। রিশফা খুব সুন্দর মায়াবী হাসিতে বলল, তেমন কিছুই হবে না। আমার বিশ্বাস আপনি পারবেন এটা করতে। আজকাল রিশফার চেহারায় ভয়ানক ভাবটা নেই। খুব মায়াবী লাগছে চাঁদের আলোতে। দেখলে বোঝা যায় না এই মেয়েটা মারা গিয়েছে। যদি আমি রিশফাকে মুক্ত করতে পারি তাহলে মরার পর ভূতের সাথে প্রেম করব। 2 দিন কেটে গেল। আমাকে একটা অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। এই 2 দিন আমার খাবার দাবার যত্নের কোনো কমতি ছিল না, কারণ বলি দিতে হলে সুস্থ সবল তরতাজা মানুষ লাগে। আমাকে সেভাবেই তৈরি করা হলো। এই 2 দিনে রিশফা একবারও আসেনি এখানে। মেয়েটা কোথায় গেল কে জানে। হঠাৎ রুমের দরজাটা খুলে গেল। রিশফার মা সে কালো জাদুবিদ্যার পোশাকে রুমে প্রবেশ করলো। আমাকে বলল, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি মনে মনে বললাম, আপনি যে কী সারপ্রাইজের জন্য নিয়ে যাচ্ছেন আমাকে, সেটা আমি ভালো করে জানি। কিন্তু সারপ্রাইজ পাওয়ার আগে আমাকে বাথরুমে গিয়ে আয়নাটা ভেঙে তার টুকরো সাথে নিয়ে নিতে হবে। রিশফা হয়তো সেখানে অপেক্ষা করছে। আমি পেটে হাত দিয়ে কুজো হয়ে বললাম, আন্টি আমার একটু যেতে হবে, খুব চাপ দিয়েছে। এই অবস্থায় সারপ্রাইজটা খুব একটা ভালো হবে না। আন্টি হাসিতে বলল, যাও যাও, তাড়াতাড়ি পেট পরিষ্কার করে এসো, আমি কিছুক্ষণ পর আসছি। আমি পেটে চাপ দিয়ে দৌড় দিলাম ওয়াশরুমের দিকে। এমন অভিনয় করলাম যেন আরেকটু হলেই আমার কাপড় খারাপ হয়ে যেত। নিজেকে নিয়ে খুব গর্ব করতে ইচ্ছে করছে। অভিনয়টা খুব ভালো পারি। ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকাতেই বড় রকমের ধাক্কা খেলাম। সেখানে কোনো আয়না নেই। তবে আয়না গেল কোথায়? এখন আমি কি করব? আয়না ছাড়া রিশফাকে মুক্ত করব কিভাবে?
মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে? এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে। তার মানে রিশফা বিপদে আছে। এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি বলল, তোমার হাতে আর সময় নেই, চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বাধ্য ছেলের মতো আন্টিকে অনুসরণ করলাম। মনটা কেমন অস্থির অস্থির লাগছে। রিশফা এখন কোথায় আছে তাহলে? এই 2 দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে? এখন দিন নাকি রাত সেটা বুঝতে পারছি না। বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না। আন্টিকে জিজ্ঞাসা করলাম এখন কয়টা বাজে। আন্টি গম্ভীর গলায় বলল, আমাদের সবার জন্য এখন রাত 2টা, আর তোমার জন্য জীবনের 12টা বেজে গেছে এখন। আমি বুঝতে পারলাম আন্টিও জানে আমি আর রিশফা অন্য কোনো প্ল্যান করছিলাম। আমি চুপ করে রইলাম। আন্টি আমাকে নিয়ে ছাদের সেই চিলেকোঠায় প্রবেশ করলো। অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত। ফ্লোরের মাঝ বরাবর একটা সার্কেল অঙ্কন করা। সার্কেলটা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা, আর একপাশে বড় রাজকীয় চেয়ার রাখা। আমি বুঝতে পারলাম এই চেয়ারেই ডোরিয়া বসবে এবং তার সামনে আমাকে বলি দেওয়া হবে। হঠাৎ বিকট একটা শব্দে পুরো রুমটা কেঁপে উঠল। মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম। একটু পর স্বাভাবিক হলো সব। আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে। আমি মনে মনে একটু ভয় পেলাম, কারণ এমন বিশাল আকৃতির মানুষ তো দূর কোনো জন্তু জানোয়ারও দেখিনি জীবনে। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে। এটা হয়তো ডোরিয়ার আসল রূপ। আমি এখনো বুঝতে পারছি না রিশফা কোথায়। তারই তো আমাকে বলি দেওয়ার কথা। হঠাৎ সে তার হাত উঠিয়ে 3বার চেয়ারে বাড়ি দিল। আন্টির সাথে সাথে উঠে গিয়ে রুমের এক কোণে থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো। গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে। ডোরিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করেছিস যে তোকে মুক্তি দিবে। তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এঁটেছিলি সেটা আমি জানতে পারবো না কিভাবে ভাবলি। আমি সব কিছু সম্পর্কে অবগত আছি। তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম। তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোকা দিতে পারবি না। আমি বললাম, আমি তোর উদ্দেশ্য নিজের ইচ্ছাতে উৎসর্গ হচ্ছি না, আর আমি তোর কাছে মুক্তিও চাই না। এখন যা হচ্ছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। ডোরিয়া বলল, এখানে শুধু আমার হুকুম চলে, তোর কোনো ইচ্ছার মূল্য নেই এখানে। এরপর চেয়ারের পেছন থেকে একটা ধারালো তরবারি বের করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডোরিয়া বলল, সময় হয়েছে, আমি রক্তের গন্ধ পাচ্ছি। রিশফার মা হাঁটু গেড়ে বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল। আমি চিৎকার করে উঠে বললাম, আমাকে যেহেতু মেরেই ফেলবি তাহলে আমার একটা শেষ ইচ্ছে পূরণ কর। অপূর্ণ ইচ্ছে নিয়ে মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না। ডোরিয়া বলল, ঠিক আছে, বল তো শেষ ইচ্ছাটা কি? আমি তোর ইচ্ছা পূরণ করব। আমি মরার আগে একবার রিশফার মুখোমুখি হতে চাই, তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আমি তাকে মুক্ত করতে পারলাম না, এটাই হচ্ছে আমার অপূর্ণ একটা ইচ্ছা। এটা পূরণ হলে আমি শান্তি পাব। ডোরিয়া বলল, রিশফাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে। আমার অজান্তে এমন একটা কাজ করার সাহস পাই কি করে? তাই ওর সাথে দেখা করা সম্ভব না। অন্য কোন ইচ্ছা থাকলে বল। আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম, আমি তো ভেবেছিলাম তুই সব কিছু করতে পারোস, সামান্য একটা ইচ্ছা পূরণ করতে পারলি না। তোর কাছে আর অন্য ইচ্ছার কথা বলে লাভ নেই। নে, আমার মাথাটা কেটে ফেল, দেরি করিস না। ডোরিয়া খুব রেগে বলল, গর্গর শব্দ করে বলল, আমি ডোরিয়া, আমি যা খুশি তা করতে পারি। ঠিক আছে, তোর ইচ্ছা পূরণ করা হবে। রিশফাকে এখানে নিয়ে আসছি। রিশফার মা বলল, না না ডোরিয়া, এটা করবেন না, ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে। ডোরিয়া বলল, আয়না তো তোর কাছে, আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই কাজে আসবে না আজকে। এই বলে ডোরিয়া হাতের ইশারায় ওপর থেকে রিশফাকে নিচে ফেলল। রিশফা পায়ে শিকল দিয়ে বাঁধা, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে। আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম। রিশফা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বলল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার, আপনি আপনার চেষ্টা করেছেন। আমি বললাম, ছোটবেলা থেকে কখনো হাঁটতে শিখিনি। আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত। এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছে। মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন। আমি আমার কথা রেখেছিলাম, নিজ হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি। আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া কেউ জানে না, তাই কাউকেই এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না। আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম, আমি আমার কথা রাখবো। রিশফা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ডোরিয়া বলল, কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না, তুই রিশফাকে দেয়া কথা রাখতে পারবি না, কারণ তোর কাছে আয়না নেই। এবার অনেক হয়েছে, তোর সময় শেষ,
তৈরি হয়ে এনে মরার জন্য? আমি বললাম, আরে কাকা একটু দাঁড়াও না, আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখন আমি হেরে যাইনি। কে বলেছে আমার কাছে আয়না নেই? জামার ভিতর থেকে আয়নার ছোট্ট একটা ভাঙা টুকরো বের করে সোজা রিশফার গলায় চালিয়ে দিলাম। রিশফা আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ায় মিলে যেতে লাগলো। ডোরিয়া গর্জন দিয়ে উঠে বলল, ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে? তুই ওর সাথে জড়িত? এই বলে রিশফার মায়ের বুকে তরবারিটা বিঁধে দিল। আমি চলে গেলাম একটু আগে। ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই। মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম, এবার কি হবে? তাহলে কি আমি ব্যর্থ হব আজ? এর মাঝেই দরজায় টোকা পড়ল। আমি দিশাহারা হয়ে দরজা খুলতে যাব এমন সময় চোখ পড়ল যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়েছে। আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম। শয়তান একটা হাসি দিয়ে আয়নার টুকরোটা নিয়ে জামার ভেতর ঢুকিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। ডোরিয়া ক্ষুধার্ত বাঘের ন্যায় গড়গড় করতে করতে বলল, তুই আজকে জিতে গেলি, কিন্তু আমি তোকে ছাড়ব না, আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে ডোরিয়া কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। রিশফা এখন হাসছে, ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে। আমি হাত নাড়িয়ে রিশফাকে বিদায় দিলাম। খুব ইচ্ছে করছিল রিশফাকে ধরে রেখে দেই নিজের কাছে, কিন্তু এটা তো সম্ভব না। রিশফা চলে গেলে মনটা একটু খারাপ হলো, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা বলির পাঠা হবে না আজ থেকে। এই বিল্ডিং আজ থেকে অভিশাপ মুক্ত। কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো। ডোরিয়া তো চাইলে এখনই আমাকে মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? প্রশ্নটা থেকে যাচ্ছে। তারপর কেটে গেল প্রায় 2 মাস। নতুন 2টা টিউশনি পেয়েছি, তারা জীবিত মানুষ। সবাই যে মৃত হবে এমন তো কোনো কথা না। খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো। রিশফার কথা মাঝে মাঝে মনে পড়ে। হঠাৎ একদিন আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। আমি ব্যস্ত থাকায় ফোনটা কেটে দিলাম। আবার কল আসলো। এবার রিসিভ করে জিজ্ঞাসা করলাম, কে? স্যার, আমি রিশফা, আমাকে বাঁচান। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। মাত্র 5 মিনিটের দূরত্ব, তাই হেলে দুলে হাঁটতে লাগলাম কানে হেডফোন লাগিয়ে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পেছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম। ছেলেটা থেমে গেল। এবার মনে একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগে রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক, এর মাঝে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি রিশফা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাবার পর বাবা আমার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজখবর নিয়ে যায় আর টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নেই। আমরা চাইলেও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধির পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা? আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেকদিন ধরেই আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সামনে আসা সাহস হয়নি। আজ কিভাবে যেন চলে আসলাম, প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস। তাই ভাবলাম একটু মজা নিয়ে যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবু একটু বাজিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেমে পড়ার সাহস হলো কীভাবে আপনার? আপনি জানেন আমার সাথে 2টা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকে আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপর দিন ওই ছেলেগুলোর লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদেরকে মেরে ফেলেছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বললে, এগুলো আপনি মজা করছেন তাই না? আমি যেন আপনাকে আর ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন? আমি একটু রাগি রাগি ভঙ্গিতে বললাম, ওই মিয়া, আপনি কি আমার বিয়াই লাগেন? মজা করব কেন? বললাম যে আমার সাথে প্রেম করলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন দুজন আপনার পিছনে ঘোরাফেরা করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দেব নাকি বলেন? দিলাম কিন্তু। ছেলেটা কোনো মতে স্যান্ডেল হাতে নিয়ে উদুম দৌড়। আফা মাফ করে দেন বলে পেছনে ফিরে তাকানোর সময় নেই। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীর শীতল করে দিল। মনে হলো যেন আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর আমি যখন সামনে যেতে চাইলাম ঠিক তখন একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল।
আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতরে গিয়ে কেমন এক অদ্ভুত আওয়াজে ডাকতে লাগলো। মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎমায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সবসময় আমার মৃত্যু কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। আর ভূতপ্রেত এসব বলতে কিছুই নেই। এগুলো শুধু মানুষের মনে কল্পনা করা একটা অন্য জগৎ। বাস্তবেই জগতে কোনো অস্তিত্ব নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি। বাকি 3 জন আমার সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার চেয়ে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে ঘুম যেন আমার উপর ক্রাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল আমার পেছনের দিকে। সাদা পোশাক পরা 2 জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশফা আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যে শব্দে আমার ঘুম ভেঙেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইরেন। তখন প্রায় ভোর হয়ে গিয়েছে। তার মানে টেবিলের ওপর মাথা রেখে সারা রাত ঘুমিয়েছিলাম। অ্যাম্বুলেন্সের শব্দ যেন থামছেই না। এত বিরক্ত হলাম যে বলে বোঝাতে পারবো না। শব্দটা আমাদের বিল্ডিংয়ের নিচে থেকে আসছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ভাবতে লাগলাম, এত সকাল অ্যাম্বুলেন্স কেন বিল্ডিংয়ে? কেউ মরল নাকি? বিরক্তি নিয়ে বেলকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। দেখি সকাল সকাল অ্যাম্বুলেন্স কেন আসলো। বেলকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষজন নেই। অ্যাম্বুলেন্সের সাইরেন এখনও বেজে চলছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে 2 জন সাদা পোশাক পরা মানুষ নামলো। আরে, এমন 2 জন লোককে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। একটু মাথা খাটাতেই মনে পড়লো কিছুক্ষণ আগে এমন 2 জন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙলো আমার। এখানে কি হচ্ছে আসলে? আমি এক নজরে তাকিয়ে আছি সেদিকে। তারা 2 জন গিয়ে গাড়ির পেছনের পার্ট খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো, সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষও ছিল না। তারা লাশটা নামিয়ে 2 জন লাশের 2 পাশে দাঁড়ালো, মানে একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়া লাশের মুখের ওপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশ আর কারণ না, বরং আমার লাশ। এটা কি করে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব, সেই শক্তিটা আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসলো এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি সেটা! তার চোখে কোনো মনি ছিল না। সাদা ধবধবে চোখে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে চলে আসি। আমার চিৎকারে বড় অপরা ঘুম থেকে উঠে গেল। তারা হন্তদন্ত হয়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ব্যালকনির দিকে দেখালাম তাদের। তারা 3 জনই ব্যালকনিতে গিয়ে দেখলো, বললো এখানে তো কিছুই নেই। আমিও দৌড়ে গিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই, না অ্যাম্বুলেন্স, না কোনো মানুষ। তাহলে একটু আগে কি দেখলাম আমি? এটা কি আমার মনের ভুল? সারাদিন সকালের ঘটনা নিয়ে ভাবলাম, কিছুই মেলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি, এমনটা হতে পারে নাকি। সেদিন আর কোচিংয়ে গেলাম না। বিকালে বেলা ছাদে গিয়ে আনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসলো। আমি হাত নাড়ালাম না। প্রজাপতি আমার ভালো লাগে খুব। আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত, কিন্তু হাতে কেমন যেন ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগলো। আমি আঙুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট ফুল গাছের ওপর বসলো। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়লে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। এবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে, কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতে কালো একটা দাগ বসে গেছে ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল।
আমি হাত দিয়ে মুড়িয়ে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু যাচ্ছে না সেটা। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, ওই দাগ কখনো মুছবে না। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে, এই মাত্রই তো কেউ কথা বললো। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকা ঠিক হবে না, তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো খেলামেলাভাবে এলোমেলোভাবে উঠছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়ে, কে তুমি? কোনো জবাব এলো না। আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচণ্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাত সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখা, খুব সুন্দর মায়াবী চেহারার একটা মেয়ে, আমার চেয়ে বয়সে ছোটই হবে। তাই জিজ্ঞাসা করলাম, তুমি কে? আগে তো তোমাকে কখনো দেখিনি। মেয়েটা খুব সুন্দর করে বলল, আমি রিশফা। তুমি রিশফা মানে? তাহলে আমি কে? আমার নাম তো রিশফা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিশফা হতে হবে এমনটা না, আরও অনেক মেয়ের নাম রিশফা হতে পারে। হ্যাঁ, তা ঠিক। তার মানে আমাদের দুজনের নামই রিশফা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে দেখিনি। এবার মেয়েটার মুখ কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিংয়ের ওপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবৎ আমি এই হোস্টেলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল, আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যায় থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়, কিন্তু কিভাবে যেন আমি এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না, আমি হোস্টেল থেকে বের হতে পারছি আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলো কেমন অদ্ভুত কথা। মানে তুমি জানো না কিভাবে এই হোস্টেলে এসে পৌঁছেছ? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসিতে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা বলে না। আর আজ থেকে আমি আপনার শরীরে থাকব। যতদিন আমি মুক্তির পথ খুঁজে না পাই, আপনি আমাকে সাহায্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন যেন একটা ভয়ানক অনুভূতি লক্ষ্য করলাম। তবে আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা। কোথা থেকে এসছো সত্যি করে বলো, না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়ে পারলাম না। মনে হলো যেন সে একটা আলো। আমার হাত ভেদ করে পড়ে গেল। চোখের সামনে 3 তলা ছাদ থেকে মেয়েটা পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সে মানুষটা আমার সামনে আবার কিভাবে এলো? আমি আবার নিচে তাকিয়ে দেখলাম সেখানে মেয়েটার দেহ পড়েছিল না। এমনকি নিচে দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না। তার মানে মেয়েটা যা বলেছে সত্যি বলেছে, সে মানুষ না কোনো। মেয়েটা আমার সামনে ঠাই দাঁড়িয়ে আছে। আমাকে ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি। আপনি চাইলেও আমাকে আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমি ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমি করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরও ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীর বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকার, নাকি অন্য কোনো কিছুর কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তা করবেন, আর এসব বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না। তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হলে গেলে তো আমাকে ছেড়ে দিবা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনেন। হোস্টেলের পুরনো বিল্ডিংয়ে যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং ওঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নম্বর রুমের ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে। এসে আমাকে জানাবেন। আমি এখনও জানি না আমি এই হোস্টেলে কেন বন্দি হয়ে আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তির পথ খুঁজে পাব। আমি বললাম, ওই বিল্ডিংয়ে দিনের বেলাতেও কেউ যায় না ভয়ে, আর আমি সন্ধ্যাবেলা যাব কিভাবে? কাল দিনের বেলা গেলে হয় নাই? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলেছে মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানান। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে। এমন ধমক দেওয়ার কি আছে?
এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে আমার কোনো ক্ষতি করবে না ও। আমি পুরনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি। খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতে তো হবেই, না হলে আবার রিশফা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারিদিক থেকে বিভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না। ভরসা শুধু মোবাইলের ছোট একটা লাইট। হঠাৎ মনে হলো যেন পেছনে কেউ দৌড় দিয়ে চলে গেল। আমি চমকে গিয়ে পেছনে ফিরলাম, কাউকেই দেখলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে, তবে এসব পাত্তা দিলাম না। কিছু হলে রিশফা দেখে নেবে, আমি তোর কাজ করার জন্যই এখানে আসছি। অবশেষে 4 নম্বর রুমটা খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল, হালকা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। লাইটের মিটমিট আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচির শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতরে কি আছে। ধীরে ধীরে আলমারির কপাট টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারপাশে ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে, এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা বোঝা যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম এটা রিশফার মৃতদেহ। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পেছনে তাকালাম। আমি পুরনো বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে রুমে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে নাক মুখে তাড়াহুড়া করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এতটা ভয় আমি জীবনে কখনো পাইনি। আমার চোখে এখন স্পষ্ট ভয় ফুটে আছে। আরে, আমি এখানে কি করছি? রিশফা তো আমাকে ছাদে দেখা করতে বলেছিল। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে ছাদের দিকে গেলাম। রুমের এক আপু খেয়াল করলো এবং বলল, রিশফা, কি হয়েছে তোমার? এত আতঙ্কিত কেন তুমি? কোনো সমস্যা? আমি কোনো জবাব না দিয়ে সোজা ছাদে চলে এলাম। ফিসফিস করে ডাকতে লাগলাম, রিশফা, এই রিশফা, কোথায় তুমি? আমি এসেছি। কোনো সারা শব্দ নেই। ফিসফিস করে ডাকতে লাগলাম, রিশফা, এই রিশফা। আকাশে রুটির মতো গোল চাঁদ, যদিও আমার বানানো রুটি গোল হয় না, চায়নার মানচিত্রের মতো হয়। আজ ভরা পূর্ণিমা, দিনের আলোর মতো আজকের রাতটা এমন রাত আগে কখনো দেখিনি। কিন্তু রিশফা গেল কোথায়? হঠাৎ কানে এলো কেউ গুনগুন করে গান গাচ্ছে। এটা একটা পুরুষের কণ্ঠ। মহিলা হোস্টেলে পুরুষ মানুষ আসবে কিভাবে? আমি তার কণ্ঠের উৎস খুঁজতে লাগলাম। শব্দটা পানির ট্যাঙ্কের পেছন থেকে আসছে। আমি ধীর পায়ে সেদিকে গেলাম। রিশফা আমাকে আবার ভয় দেখানোর জন্য এটা করছে না তো? কিন্তু ও আমাকে ভয় কেন দেখাবে? পানির ট্যাঙ্কের কাছে যাওয়ার সাথে সাথে গান থেমে গেল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। আবার পেছনে একটা শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখলাম একটা ফুলের টব ঠিক আমার বরাবর উড়ে আসছে। আমি তাড়াতাড়ি সরে গেলাম অন্যদিকে। বুঝতে পারলাম এটা রিশফা না। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। আমি এক দৌড় দিলাম। ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে লাফ দিয়ে পড়ল কোথা থেকে যেন। আমি থমকে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। বিড়ালের চোখ দুটো ঝলমল করে জ্বলছিল। হঠাৎ বিড়ালটা রাগী ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উঠতেও পারছিলাম না, হয়তো পাটা মুচকে গিয়েছে। আমি কুকরে কুকরে উঠতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। হঠাৎ বিড়ালটা থেমে গেল। আমার পেছনের দিকে তাকিয়ে কয়েকবার অদ্ভুত ডাক দিয়ে দৌড়ে চলে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম রিশফা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলে তুমি? এই বিড়ালকে আমি আগেও দেখেছিলাম সেদিন রাস্তায়। আমাকে ভয় দেখাতেই কি তুমি এটা করলে? রিশফা বলল, সে ওই পুরনো বিল্ডিং থেকে আপনার সাথে এসেছে। সেখানে কিছু একটা তো হচ্ছে। আচ্ছা, আপনি সেখানে কি দেখলেন 4 নম্বর রুমে? আমি সেখানে তোমার মৃতদেহ দেখেছি। আলমারির ভিতরে কালো কাপড় দিয়ে মোড়ানো, তোমার চোখ দুটো খোলা ছিল। রিশফা অনেকটা অবাক হয়ে বলল, আমি যা ভাবছিলাম তাই হলো। কেউ কবর থেকে আমার মৃতদেহ উঠিয়ে নিয়ে এসছে এই হোস্টেলে। এই জন্যই আমি এখানে আটকা পড়ে গিয়েছি। যেটা করছে সে চায় না আমি মুক্তি পাই, আর এই জন্যই আমি ওই পুরনো বিল্ডিংয়ে ঢুকতে পারি না। যেহেতু সেখানে আমার শরীর আছে, অবশ্যই সেখানে অন্য কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আপনি কি তার মুখোমুখি হয়েছিলেন? সে আপনাকে আসতে দিল? রিশফাকে বললাম, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ, সেখানে কেউ ছিল। আমি যখন তোমার মৃতদেহ আবিষ্কার করলাম আলমারিতে, তখন পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। আমি সাথে সাথে পেছনে ফিরলাম এবং দেখলাম একটা ছেলে লাল চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি অনেকটা ভয় পেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমি তাকে কিছু বলবো, সেটার শক্তিও ছিল না। ছেলেটা কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস?
মরতে চাস তুই? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এমনি গড়তে গড়তে রুমে ঢুকে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি এখনই, আর কোনোদিন এখানে আসবো না, আর এখানে যা দেখেছি তা কাউকে বলবো না। তারপর ছেলেটা বলল, চলে যায় এখান থেকে, পেছনে ফিরে তাকাবি না, আর কেউ যদি এই বিষয়ে জানে তাহলে তোকে মেরে ফেলবো আমি। তারপর আমি তাকে পাশ কাটিয়ে উল্টো পাল্টে দৌড়ে চলে এসেছি। সে চাইলে তোমাকে মেরে ফেলতে পারত, কিন্তু মারিনি। রিশফা সব শুনে বলল, ছেলেটা দেখতে কেমন ছিল, তার কিছু বর্ণনা দিন আমাকে। অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি, তবে মোবাইলের লাইটে যা দেখেছি তা হলো ছেলেটার চুল বড় ছিল, গলায় একটা কাটা দাগ ছিল, মনে হচ্ছিল যেন কেউ ওর গলা কেটে ফেলেছে। রিশফা একটু চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলের হাত বোলাতে বোলাতে বলল, এটা আবিরের ছিল, গালিব স্যারের বন্ধু। তার মানে কি আবির এসব কিছুর পেছনে? আবির কেন এমনটা করতে যাবে? সে তো আমার সাথে মুক্ত হতে চেয়েছিল। রিশফা এক ঝটকায় আমার সামনে এসে বলল, আপনি আগামীকাল আবার ওই বিল্ডিংয়ে যাবেন। সে যেহেতু আপনাকে মারেনি, তার মানে আপনাকে মারবে না, ভয় দেখাবে। কি বলছো এসব? কোনোরকম জান নিয়ে দৌড়ে পালিয়ে এসেছি, আবার গেলে সে আমাকে ছাড়বে না। আর কে আবির? সে তোমার মৃতদেহ পাহারা দিচ্ছে কেন? রিশফা বলল, আপনাকে আবার যেতে হবে বলেছে, যেতেই হবে। আবিরকে আমি মেরেছিলাম, আর সে এখানে কি করছে? আমার মৃতদেহ এখানে কেন? সে উত্তর খুঁজতেই আপনাকে আবার যেতে হবে। আগামীকাল ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগেই যাবেন সেখানে। ঠিক আছে বলে মুখ বাঁকিয়ে চলে আসতে লাগলাম। তখনই মনে পড়ল আমার তো পা মচকে গিয়েছিল, তাই ব্যথার চেয়ে একটু বেশি অভিনয় করে আবার পড়ে গেলাম ঠাস করে। রিশফাকে বললাম, আমার তো পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছি না, কাল মনে হয় যেতে পারবো না। রিশফা আমার কাছে এসে পা ধরে ছটাক টান মারল, আমার মনে হলো যেন পা ছিঁড়ে গিয়েছে। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। রিশফা বলল, এত অভিনয় করার দরকার নেই, পা ঠিক হয়ে গেছে। আমিও পা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কোনো ব্যথা নেই। ঠাস করে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে, তাহলে কাল সকালে যাচ্ছি, আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা তখন। রুমের সবাই ঘুম। আমি যখন ঘুমোতে যাব তখন দেখলাম সে আপুটা তার বেড থেকে আমার দিকে তাকিয়ে আছে, যে আমাকে জিজ্ঞাসা করেছিল কোনো সমস্যা কিনা। আপুর নাম ছিল আলিসা। আমি বললাম, আলিসা আপু এখনো ঘুমাননি? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আলিসা আপু কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। আমিও তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে চলে গেলাম পুরনো বিল্ডিংয়ে। আমি জানি না এমন সাহসী কিভাবে হয়ে গেলাম। আগে তো রাতে ওয়াশরুমে যেতেও ভয় লাগতো। আমি ধীরে ধীরে 4 নম্বর রুমে গেলাম। জানি না কি করতে হবে। আমি আলমারিটার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে জোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলল। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আমার মাথা ঝিম ধরে গেল। একটু স্বাভাবিক হলে দেখলাম সে ছেলেটা দাঁড়িয়ে আছে আলমারির সামনে। ছেলেটা চেঁচিয়ে উঠে বলল, তোকে না নিষেধ করেছিলাম এখানে আসতে, আবার কেন এসেছিস? এখন তোকে আমি মেরে ফেলবো। আমাকে এখানে রিশফা পাঠিয়েছে, রিশফার মৃতদেহ এখানে কিভাবে এলো, আর আপনি কেন এটা পাহারা দিচ্ছেন? এসব প্রশ্নের উত্তর জানতে চাই রিশফা। এবার ছেলেটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, তোকে আজ মারবো না। রিশফাকে গিয়ে বল, চাইলেও সে আর কখনো মুক্ত হতে পারবে না। ও কি ভেবেছিল ডোরিয়ানা ওকে এমনি ছেড়ে দিবে? সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য, প্রস্তুত থাকতে বল। আমি উঠে যেতে যেতে বললাম, রিশফা সব কিছুর জন্য প্রস্তুত আছে, আমি আবার আসবো। তখন কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ছাদে গিয়ে রিশফাকে ডাকলাম। রিশফা ঠিক পেছন থেকে সাড়া দিল। আমি রিশফাকে সব খুলে বললাম, আবির আসলে কি করতে চাই তা এখনও জানি না, আর সে ডোরিয়া নামের একজনের কথা বলল। রিশফা বলল, যা ভেবেছিলাম তার চেয়ে বড় রহস্য এটা, আমাদের একজনকে দরকার হবে। গালিব স্যার, সে ছাড়া ডোরিয়ার মুখোমুখি হওয়ার সাহস কারণ নেই। সে কোথায় থাকে আমি গিয়ে তাকে নিয়ে আসব। রিশফা বলল, তাকে আনতে যাওয়া লাগবে না, সে নিজে আসবে। আপনি কল করে তাকে আসতে বলবেন আমার সাহায্য চাই, আর আপনিও তাকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সিনিয়র। তারপর রিশফা একটা ফোন নাম্বার বলল। আমি ফোন দিলাম, কিন্তু সে কেটে দিল। আবার কল দিলে সে রিসিভ করে বলল, কে? স্যার আমি রিশফা, আমাকে বাঁচান প্লিজ। রিশফা, তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সবসময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম, স্যার আপনি যে রিশফা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে। এই মুহূর্তে আপনাকে খুব দরকার। রিশফা বিপদে পড়েছে, হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম, এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল, ঠিক আছে, আমি এখনই আসছি। হোস্টেলের সামনে এসে কল দিচ্ছি। আমি ফোন রেখে ফাজলামা করে রিশফাকে বললাম, বা এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনো হারাতে দিত না।
সে হয়তো তোমাকে ভালোবাসে। রিশফা বলল, কি যে বলেন না আপু, তবে ওনাকে আমার ভালো লাগে খুব। বিশেষ করে ওনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, হেসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে তো মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সে না আসা পর্যন্ত আমরা কি করবো এখন? এখানে দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিশফা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারছি না। হঠাৎ রিশফা বলল, আপু আমার কেমন যেন লাগছে। তাকে দেখলাম রিশফা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি কি রিশফাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে অস্পর্শনীয় আলোর মতো। আমি বললাম, রিশফা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? রিশফা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সব কিছু বলবেন। এটা বলে রিশফা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি চলে আসলাম রুমে, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সেই আনিসা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা হলো আপু? আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? আনিসা আপু খুব রাগী দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আনিসা আপু এসব জানলে কিভাবে? আমি কিছু না বোঝার ভান করে বললাম, কি বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভেবেছিলাম ভুলে ওইখানে চলে গিয়েছিলি, তাই ছেড়ে দিয়েছি কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিশফাকে অনুসরণ করা বন্ধ কর, না হলে ওর সাথে তুইও ধ্বংস হবি। এই বলে সে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আনিসা আপু এসব জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝে আমার ফোন বেজে উঠল। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়, আর কতক্ষণ লাগবে আসতে? আমি তো তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি। আপনি বাইরে এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসিতে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক না তাকিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার আমার সামনে কষে ব্রেক করলো। আমি চোখ কান ধরে জোরে চিৎকার দিলাম, একটু জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ি নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে আসছেন কেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তারা আছে আমার, আর এমনিতেও দোষ আমারই। আমি এদিক ওদিক না তাকিয়েও না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলাম, দিয়ে উত্তর দিয়ে বললেন, রিশফা কোথায়? তারপর আমি তাকে সব কিছু খুলে বললাম। উনিও খুব চিন্তিত হয়ে পড়লেন সব শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিশফাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমি লুকিয়ে প্রবেশ করতে হবে আমার। ওই পুরনো বিল্ডিংয়ে যেতে হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান থেকে প্রবেশ করলে কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলেছিল সে ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছে কিন্তু সুইচ অফ আসছে বারবার। আসছে না কেন সে এখনো? এদিকে আমার একটু ভয় লাগা শুরু হলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশে আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন, আর এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কিনা। যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে তো মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ আসছিল তাই একটু চিন্তিত ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। আচ্ছা, আপনার নামও রিশফা, ওই রিশফার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনাদের চেহারাও একটু মিল আছে। আমি বললাম, না, আমাদের শুধু নামই মিল। তবে রিশফাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম আমি, সে বলল আস্তে আস্তে সব জানতে পারবো। দেখি কি জানতে পারি। আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। না না, আমি বিবাহিতা মহিলাদের আপনি করে বলি। আরে আপনাকে কি বললাম বিবাহিতা মহিলা? আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আপনার এখনো বিয়ে হয়নি, কিন্তু তবু আপনাকে তুমি করে বলতে পারবো না। জামাই নেই তো কি হয়েছে, বয়ফ্রেন্ড তো আছে, সেদিক দিয়ে আপনি আমার জুনিয়র, কারণ আমি সিঙ্গেল। আরে স্যার আমার বয়ফ্রেন্ডও নেই, আমি পিওর সিঙ্গেল, আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা এখন চলো তাহলে রিশফাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে রিশফা এখন কোথায় আছে। আমরা দুজনই 4 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি।
আমি স্যারকে বললাম এই রুমেই আলমারিতে রিশফার মৃতদেহ দেখেছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমি চুপে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিক ওদিক তাকাচ্ছি। আমরাও কেমন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়া অন্য কেউ আছে। স্যার আলমারির কপাটটা ধরে জোরে টান দিল। এবার দেখলাম সেখানে কিছুই ছিল না। আরে, রিশফার মৃতদেহ তো এখানেই দেখেছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গাটা এখন আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিসফিস করে বলল, সে চায় আমরা এই জায়গাটা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গায় রিশফার খোঁজ পাবো আমরা, তাই এখানে আমাদের আরও কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। আমি ফিক করে সাথে বললাম, রিশফার ঠিক বলেছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তে মজা করতে পারেন। হঠাৎ সামনে দেখলাম কালো বিড়ালটা 4 নম্বর রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে গেল। এরপরই স্যার আমার মাথায় ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়, তুই খুব ভালো করে জানোস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পেছন দিক থেকে কেউ বলল, তাহলে তুইও চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমার একসাথে পেছনে তাকালাম, দেখলাম সে আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এইসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করেছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সে সাহস হবে নাকি? একটু ভেবে দেখ, ফালতু কথা বাদ দে এখন, অন্য সব প্রশ্নের কথা উত্তর পরে জানা যাবে। আগে বল, রিশফা কোথায়? আজ সকাল অবধি রিশফা এই মেয়ের সামনে ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিশফা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটার বারবার আসার কারণেই রিশফাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসেবে বলছি, তুই এসব আর নিজেকে জড়াস না, এবার ডরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিশফা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথার পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো সেখান থেকে। আমিও তার সাথে বের হয়ে এলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না, সে যা বলেছে তাই যথেষ্ট এখানকার জন্য। বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিশফার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি। এখন কথা হলো, আবির তো মৃত, এসব কিছু ওর একার পক্ষে করা সম্ভব না, এর পেছনে অন্য কেউ আছে যে এখনও বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার, তেমন কিছু নেই, তবে আমার রুমের এক বড় আপু আছে, তার নাম আলিশা। সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিশা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে, সেই বেঁচে থাকা মানুষটাই আলিশা, কারণ আলিশা আবিরের বড় বোন। আমি বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আলিশা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্যই সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আনিসা আপু এখন এইসব কিছুর পেছনে? সব কিছুর পেছনে বললে ভুল হবে, আনিসা আপু এই রহস্যর একটা অংশ মাত্র, সব কিছুর পেছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে, তারপর আনিসা আপুর সামনে এমনভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিশফা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে, তাহলে রিশফাকে আমাদের কষ্ট করে খুঁজতে হবে না। আনিসা আপুই নিয়ে যাবে আমাদের রিশফার কাছে। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আনিসা আপু তোমার কথার ফাঁদে পড়লেই বের হব, তা আমাদেরকে অনুসরণ করতে হবে তাকে। আর এমনিতেও আমি বাসায় বন্দি হয়ে বেশিক্ষণ থাকি না, বাইরের জগৎটা আমার ভালো লাগে, কারণ আমার মামা বলেছিল থাকবো না, বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছে। আমার মা ওনাকে ভাই মানে, সেই হিসেবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না অদ্ভুত একটা ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলেই চলে আসলাম হোস্টেলে। স্যার দেয়াল টপকে বাইরে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপু বই পড়ছে আর আনিসা আপু জানলার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি।
আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আনিস আপুকে কীভাবে ভরকে দেওয়া যায়। ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইটটা নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, তাই বেরিয়ে আসার জন্য দরজাটায় টান দিলাম, কিন্তু খুলছে না সেটা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে রেখেছে। আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারোর কোনো সারা শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পেছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ অনেক কাজ করে ক্লান্ত হলে। আমি পেছনে তাকানোর সাহস করলাম না। আরও কয়েকবার দরজায় বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খুলেন। কারো কোনো সারা শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পেছনের দিকে জোরে চালিয়ে দিলাম। এখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড় চেপে ধরে ফেলল। আমি এদিক ওদিক তাকাতে পারছিলাম না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম এটা একটা লোমশ খসখসে হাত। সামনেই পানির বালতি ছিল। সে আমাকে মাথাটা পানির বালতিতে চেপে ধরল। এরপর আপনা আপনি পানির কল চালু হয়ে গেল। বালতিটা ধীরে ধীরে পানিতে ভরপুর হতে লাগলো। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরও তুই সবকে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এটা তোর জন্য শেষ সতর্কবার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো করে কেটে ফেলবো। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আরেকটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে, আর আনিসা আপু এখনও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো টেরই পায়নি। আমি ঠিক করলাম এইসব থেকে নিজেকে গুটিয়ে নিব। শুধু শুধু অন্য কারোর জন্য নিজের জীবন দিব কেন? আমি যা হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম, পরের বার আমাকে মেরে ফেলবে। কিন্তু শেষ একটা সাহায্য করে দেই, আনিস আপুকে একটু ভরকে দেয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নেবে। আমি শুধু শুধু ফোনটা কানে দিয়ে বললাম, হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন রিশফা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানলার কাছে আনিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারছে না আমাকে চিবিয়ে খেয়ে নিতে। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানেই গাছের কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে এগিয়ে আসলো এবং বলল, তুমি কি তাকে ভর্তি দিতে পেরেছ? হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যে উনি বের হবেন হোস্টেল থেকে। আর একটা কথা, আমি আর এসবের ভিতরে নেই। এখন যা করার আপনি করেন। আমাকে একটু আগেও প্রায় মেরে ফেলেছিল কেউ। আমি এমন কারোর জন্য নিজের জীবন দিব যাকে কিনা আমি কখনো চিনি না। আর আপনার মতো সাহস আমার নেই, তাই আমি এখানেই এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ নয়। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বললেন? আপনি বলতে চাচ্ছেন রিশফা আমার আপন কেউ? হ্যাঁ এটাই। একটু আগে রিশফা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিশফা ডোরিয়ার চোখে আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলেছে। সে আমাকে একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিশফার সম্পর্কের ব্যাপারে। আপাতত এটুকু জেনে রাখো, তোমার সাথে শুধু নামের মিলের কারণে রিশফা তোমার কাছে সাহায্য চায়নি। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন আমাকে আপনার সাথে আসার জন্য। রিশফার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাকে আমি কখনো দেখিও নি। সব প্রশ্নের উত্তর জানতে পারবে। ওই যে আনিসা আপু বের হয়েছে, আমাদের তাকে ধরতে হবে। তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে। আমি জানার কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলে তাহলে তার খবর আছে। আমরা আনিসা আপুকে অনুসরণ করতে লাগলাম চুপি চুপি। উনি অনেক দ্রুত হাঁটছেন। মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি করে দেখা করতে হবে তার। শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম তাকে অনুসরণ করতে করতে। তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ ধরে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান নীরবতায় ঘেরা, কোনো মানুষজন নেই। গালিব স্যার বলল, আনিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আনিসা আপুকে বলে ডাক দিলাম পেছন থেকে। আনিসা আপু চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশফার খোঁজ জানতে চাও? সেটা কখনো হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকেই চিনি। আপনি আমাকে চেনেন। এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন? আনিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশফাকে মুক্ত করার জন্য কাজে ব্যস্ত ছিলে, তখন একদিন আবির আসে আমার কাছে। আমি তখনও জানি না আবির মারা গিয়েছে।
আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গেলে আমাকে থামিয়ে দিয়ে সব কিছু খুলে বলল। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইটার মৃত্যুর কথা শুনে। আমার ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি। তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হয়ে চলে যেতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে, কিন্তু রিশফা মুক্ত হয়ে গেলে আবিরও মুক্ত হয়ে যেত সেদিন। তাই আবিরই ডোরিয়াকে তোমাদের সব প্ল্যান জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তার মানে আবিরের কারণ এসব হয়েছে, কিন্তু আমি তো আমার কাজ করে ফেলেছিলাম। রিশফাকে আয়নার টুকরোটা দিয়ে আঘাত করেছিলাম, তারপরও কেন এমনটা হলো? আনিস আপু এসে বলল, আবির জানতো তুমি কোনো না কোনোভাবে এই কাজ সফল হবেই, তাই সে অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলেছিল রিশফার মৃতদেহটা কবর থেকে তুলে আনতে হবে। রিশফার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলে সে চাইলেও আর মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করেছিলাম সেদিন। ভাইটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অন্তত মরার পর একটু ভালো থাকুক। আনিস আপু, আপনি যেটা করেছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পর এই পৃথিবীতে থাকা যায় না, এটা অন্যায়। আপনি অনেক বড় ভুল করেছেন। আনিস আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি, আমার কাছে কারো জবাবদিহি করতে হবে না। আর তোমরাও বাঁচতে চাইলে রিশফাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা, একটা কথা বলে যান আপু, রিশফা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে, তার মৃতদেহ এখনও এত তাজা কিভাবে? আনিস আপু বলল, ডোরিয়া রিশফার মৃতদেহ কখনো পচতে দিবে না, কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আনিস আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলেও আপনি এখন আমাকে চিনেননি আপু, তবে চিনবেন আপনিও, সময় হোক। আমি বললাম, আমরা তো জানতে পারলাম না রিশফা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। সেটা আর জানার দরকার নেই। রিশফা তখন এসে আমাদেরকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে আমরা পাবো। তবে তার আগে আমাদের রিশফার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে। সেই তাবিজটা যদি খুঁজে পুড়ে দিতে পারি তাহলে রিশফা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনও রিশফার ভয়ঙ্কর রূপ দেখোনি, আমি দেখেছি। সে ভয়ঙ্কর রিশফাকে ফিরিয়ে আনতে হবে। এখন চলো। আমি রাগ হয়ে বললাম, আমি যাব না। আমি বলেছিলাম এসবে আর নিজেকে জড়াতে চাই না, কিন্তু আপনি বললেন রিশফা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তে বলবেন রিশফার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, রিশফা তোমার অপরিচিত কেউ না, সে তোমার নিজের মায়ের পেটের ছোট বোন। না, এটা হতে পারে না। রিশফা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। দেখো, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, শুধু মাঝে মাঝে সত্য গোপন করেছি। কিন্তু এটা সত্যি কথা, রিশফা তোমারই ছোট বোন। তোমাদের দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখেছো বা তার কবর কোথায় সেটা দেখেছো? না স্যার, আমি তখন খুব ছোট। বাবার মুখ থেকে শুনেছি মা মারা গিয়েছে, আর এতদিন আমি সেটাই জেনে আসছিলাম। তোমার বাবা আর মায়ের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ির কেউ সেটা মন থেকে মেনে নেয়নি। বিয়ের পরদিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচারের মাত্রা তত বাড়ছিল। এইসব নিয়ে তোমার বাবার সাথে প্রতিদিন তোমার মায়ের কথা কাটাকাটি হতেই থাকে। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচার তার কিছু আসতো যেত না। অবশেষে বছর না ঘুরতেই তাদের কোলজুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। নাম রাখা হলো রিশফা। সেটাই ছিলে তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার সবাই তাকে ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পরও তারা তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো। তোমার বাবা তখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তোমার বয়স তখন 1.5 মাসের মতো হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেক কান্নাকাটি করেও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেদিন। তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো, কিন্তু তোমাকে রেখে দিল তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরেছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত, কিন্তু তারা দেয়নি। তোমার মাকে খালি হাতে সে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল সেদিন। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখে গালিব স্যারের দিকে তাকিয়ে আছি। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। হিচকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? তারপর তোমার মা তার বাবার বাড়িতে চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি সেদিন,
বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা। তোমার মা কিছুতেই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একবার তার বাবাকে কাঁদিয়েছে, অন্তত এবার বাবার মুখে একটু হাসি ফুটুক এইভাবে রাজি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটিবারের জন্য দেখতে দেয়নি, বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মা তার এই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রিশফা রাখে। তাতে অন্তত এটা মনে হবে রিশফা তার আগেই সাথেই আছে। সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত, কিন্তু সৃষ্টিকর্তার কি অপার খেলা দেখো, সে তার মেয়েকেই হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সেই রিশফাকে হারানোর কষ্টেই। রিশফা তোমার পর না, তোমারই ছোট বোন। তোমরা একই মায়ের মেয়ে। আমি হাওমাও করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পর এসে দেখা দিয়েছে, যেই মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি, সেই মা বেঁচে ছিল এতদিন। আমি কেন এসব আগে জানলাম না? গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জেনেছ, এবার হোস্টেলে চলে যাও, নিজেকে আর ক্লান্ত করো না, বাকিটা আমি সামলাতে পারবো। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে আর আমি গিয়ে আরাম করব? আমি আপনার সাথে আসবো, আমি আমার বোনের জন্য সব করতে পারবো। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগে তো বলছিলে অপরিচিত কারোর জন্য তুমি নিজেকে বিপদে ফেলতে পারো না, তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। এখন যখন জানতে পারলে রিশফা তোমার বোন, তখন একেবারে দরদ উতলিয়ে পড়ছে। আমি তো রিশফার কেউ হই না, রিশফার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি, কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়া প্রত্যেকটা মানুষই আমার আপনজন, আর এটাই আমার ধর্ম, এটাই মানব ধর্ম। এখন যাও তুমি, আমি একাই পারবো, আমার কাউকে দরকার নেই। আমি স্যারের পায়ে পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আজ থেকে আমার ধর্ম মানব ধর্ম, বিপদে পড়া কাউকে আমি আর পর ভাববো না। প্লিজ স্যার, আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। স্যার আমাকে উঠিয়ে বললো, হয়েছে হয়েছে, এবার কান্না থামাও, কাঁদলে তোমাকে শাকচুনির মতো বড় খালার ভাতিজির মতো লাগে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি ফিক করে এসে দিয়ে বললাম, স্যার আপনি পারেন না বটে, চলেন চলেন, রিশফা আমাদের অপেক্ষায়। রিশফার কবরটা ওদের বিল্ডিংয়ের ঠিক পেছনে। আনিসা আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার আগের মতো করে দিয়েছে কবরটা। একটা মেয়ে হয়ে এত কঠিন কাজটা কিভাবে করলো সে মাথায় আসছে না। কবরের পাশে ছোট্ট একটা নালা, এখানে রিশফাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারকেল গাছটা বড় দৈত্যর ন্যায় দাঁড়িয়ে আছে। গাছের মাথায় তাবিজ রাখা, এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারকেল গাছের সামনে গিয়ে দুজনের দিকে তাকালাম। আমি বললাম, তাকিয়ে আছেন স্যার, গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। হ্যাঁ উঠবো, তবে একটা সমস্যা আছে, আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার এখন মজা না করে তাড়াতাড়ি ওঠেন গাছে, দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। প্রায় সকাল হয়ে আসছে, লোকজনের আনাগোনা শুরু হয়ে গেল, আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ। এই বলে গাছে উঠতে যাব এমন সময় নালার পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ হলো। আমি তাকিয়ে দেখলাম নালার পানি এখনও দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, তেমন কিছুই চোখে পড়ল না। হঠাৎ পানি থেকে লতা পাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যে আমার পায়ে পেঁচে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো। গালিব স্যার খপ করে আমার হাত ধরে ফেললো, কিন্তু উনি আমাকে টেনে ধরে রাখতে পারছিল না। আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে, তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবে না, আমি তোমার ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো। আমি স্যারের কথা মতো লতাগুলো কাটতে লাগলাম। এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম। স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়েই নিয়ে যেত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজটা নিয়ে আসছি। গালিব স্যার বাদুরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের উপরে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, স্যারের কোনো সারা শব্দ নেই। আমি একটু জোরে ফিসফিস করে ডাক দিলাম, স্যার আপনি কোথায়, তাবিজটা কি পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সারা শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার, স্যারের কোনো বিপদ হলো না তো? আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে উপরে দেখতে লাগলাম, না স্যারকে তো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি হন্তদন্ত হয়ে গাছের ওপর থেকে এক ছুঁয়ে নিচে পড়ল স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে বললাম, স্যার কি হয়েছে, এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল।
মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় কয়েকটা ক্ষতের দাগ, মনে হচ্ছে যেন কোনো প্রাণীর নখের আঘাত এগুলো। সেখান থেকে রক্ত বের হচ্ছে, গলায় আঙ্গুলের ছাপ, তার মানে কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। বুঝতে পারলাম গাছের উপরে খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটলির মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ এটাতে আগুন ধরে তোমার কষ্ট হলেও আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়বে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু কিছুতেই সেটাতে আগুন লাগছে না। স্যার বলল, পানি দিয়ে ভেজানো লাগবে এটা। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরেছে। স্যার আমাকে বলল, লাইটার জ্বালিয়ে রাখো, আমি হাত উঠানোর সাথে সাথে এটাতে আগুন দেব। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার। এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে এলো। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাকে আগুন দিয়ে দিলাম। এবার দাও দাও করে আগুন জ্বলে উঠল, আর চারপাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে। ধীরে ধীরে তাবিজটা পুরে বাতাসে মিশে গেল। স্যার বলল, এখন এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো, ওই আগুনে স্যারের হাতের কিছুই হয়নি। যাওয়ার সময় স্যার রিশফার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানেন এটা দিয়ে কী করবে সে? আমি দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। মানুষজন রাস্তায় হাঁটাচলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার, আপনার ক্ষত থেকে এখনও রক্ত বেরোচ্ছে, আপনি আহত। স্যার বলল, আমি যখন গাছের একদম মাথায় উঠেছি তাবিজটা খুঁজছিলাম, ঠিক তখন পেছন থেকে কেউ আমার গলা চেপে ধরল। আমি আগে জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ তো থাকবে, তাই আগে আমি নিজের পজিশন ঠিক করলাম যাতে গাছ থেকে পড়ে না যাই। আমি ধীরে ধীরে বললাম, পেছন থেকে হামলা করলি, তোদের মনিব যেমন কাপুরুষ তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। এরপর দেখলাম একটা কালো বিড়াল নারকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি। গাছ থেকে নামতে যাব তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে। তার ধারালো নখ দিয়ে আমার মুখে কয়েকটা আঁচড় লেগে যায়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দ্রুত নিচে নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম, স্যার আপনি আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরেও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলেছেন, আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার মামা বলেছিল, ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন, সিঙ্গেল মুক্ত দেশ করতে সাহায্য করুন। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি এমন কেন? আহত অবস্থা তো মজা করতে হবে, চলেন আগে হাসপাতালে যাই, গিয়ে যা করার তা করব। হঠাৎ একটা লোক আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া। আমি খেয়াল করলাম লোকটার কেমন অদ্ভুত চাহনি, লাল চক্ষু বিশিষ্ট, মাথায় কালো কাপড় বাঁধা। যেটা দেখে ভয় পেলাম তা হল লোকটার জিহ্বা চিকন, একদম সাপের জিহ্বার মতো। যখন সে কথা বলছিল তখন জিহ্বাটা বারবার সাপের মতো বের হচ্ছিল। লোকটা বলল, অবাকে গেলি তাই না? তুই যা করে বেড়াচ্ছিস তাতে তোর সাথে দেখা না করে পারলাম না। এবার তোকে আমি সতর্ক করতে আসিনি, কারণ আমি জানি পৃথিবীতে এমন কোনো সতর্কবার্তা নেই যে তোকে ভয় পাওয়াতে পারবে। আমি ভয় পেলেও গালিব স্যার কান চুলকাতে চুলকাতে বলল, তাহলে কেন তোর এত মূল্যবান সময় নষ্ট করতে এসছিস সেখানে? তুই যে আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না সেটা আমি জানি। ডোরি একটু অপমান বোধ করল এবং বলল, তোকে একটা অফার দিতে এসেছি। তুই যদি এবার আমার কাছ থেকে রিশফাকে মুক্ত করতে পারোস তাহলে আর কোনোদিন আমি ফিরে আসবো না, তোকে বিরক্ত করবো না। এটা আমার পক্ষ থেকে তোর সাহসিকতার পুরস্কার। আচ্ছা এই কথা, তাহলে ঠিক আছে, আমি তোর অফার গ্রহণ করলাম, কিন্তু যদি আমি এটা না পারি তাহলে কী হবে? কারণ অফার তো এক পক্ষে হয় না, এখানে তোরও কোনো ফায়দা আছে নিশ্চয়ই। ডোরিয়া হাসি দিয়ে বলল, এই জন্যই তো তোকে এত ভালো লাগে আমার। নিশ্চয়ই আমারও ফায়দা আছে। সেটা হলো, তুই যদি রিশফাকে মুক্ত করতে না পারস তাহলে তুই ইচ্ছায় আমার কাছে নিজের আত্মা অর্পণ করবি। আমি তোর আত্মা চাই। আমি বললাম, না স্যার, আপনি তার কথা মানবেন না। সে আপনাকে ফাঁসাতে চাচ্ছে, রিশফাকে মুক্ত করলেও সে তার কথা রাখবে না। ডোরিয়া বলল, এই জন্যই মেয়ে মানুষ আমার ভালো লাগে না, সব কাজে বাজে ব্যাগরা দিবে। আমরা জিন জাতি, আমরা মরে গেলেও আমাদের দেওয়া ওয়াদা থেকে বিচ্যুত হই না। গালিব স্যার বলল, ঠিক আছে, আমি তোর অফারে রাজি। আমি জানি আমি জিতব, তুই তোর ওয়াদা রাখার জন্য প্রস্তুত হয়ে নে।
ডোরিয়া একটা শয়তানি হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এবং যাওয়াকে বলল, তোর হাতে সময় মাত্র একদিন। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে ডোরিয়াকে শুধু আমরাই দেখতে পেয়েছি, মানুষ আমাদের পাগল ভাবছে হয়তো। আমরা সেখান থেকে তাড়াতাড়ি হাঁটা দিলাম। আমি স্যারকে বললাম, সে চাইলেই তো এখনই আমাদের মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? আমিও সেটাই ভাবছি। আমি তো ঢপের ঠেলায় বলে দিয়েছি সে আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না, তবু সে কোনো রিয়্যাক্ট করলো না কেন বুঝলাম না। তাহলে এখন আমরা কি করব? আপনি তো ডোরিয়াকে বলে দিলেন তার অফারে রাজি, যদি এটা না করতে পারেন তাহলে আপনাকে সে মেরে ফেলবে। আমি মারা যাব বলে কষ্ট পাচ্ছ নাকি তোমার বোনকে মুক্ত করতে পারবো না বলে কষ্ট পাচ্ছ? কোনটা জানি না স্যার, তবে মনটা কেমন যেন অস্থির লাগছে। এর মাঝে হঠাৎ আমাদের সামনে রিশফা আসলো বাতাসের গতিতে। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। রিশফা বলল, তাবিজ পুড়িয়ে ফেলেছেন বলে এখন আমি এখানে। আমাকে আটকে রাখার শক্তি এখন কারণ নেই, তবে আমার মৃতদেহ যতক্ষণ ডোরিয়ার কাছে থাকবে ততক্ষণ আমি পৃথিবী ছেড়ে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবো না। আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু, তাহলেই আমি চিরতরে মুক্তি পাব। আমি সামনে গিয়ে রিশফার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম, বোন আমার, তুই আমার জীবনে এমন একটা সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রেখে দিতে পারবো না। আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না আর তার আদর পেলাম না। কেন হলো এমনটা আমার সাথে? রিশফা বলল, আপু সৃষ্টিকর্তা হয়তো এভাবেই আমাদের ভাগ্য লিখে রেখেছেন। আমরা চাইলেও তো আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না। মা তোমাকে অনেক ভালোবাসতো, আমার কাছে সব সময় তোমার কথা বলতো। আমিও ভাবতাম বড় আপু থাকলে আমাকে খুব আদর করতো, অনেক খুনসুটি ঝগড়া অভিমান হতো, কিন্তু একটা দেয়াল ছিল আমাদের মাঝে। সে দেয়ালটা ভাঙা পর্যন্ত আমরা আর বেঁচেই থাকলাম না। গালিব স্যার বলল, তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে কাজে কথা বলি তাহলে। ডোরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সে ব্যাপারে কিছু বলো রিশফা। আগামীকাল মধ্যরাতে আমার কবরের পাশে ডোরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে, সেখানে আমার মৃতদেহ থাকবে। জলসা শেষে ডোরিয়া তার সঙ্গীদেরকে আদেশ করবে আমার মৃতদেহকে টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে আপনি কখন আমার দেহ কবর দিতে না পারেন। আর এর মাধ্যমেই আমি চিরকালের জন্য ডোরিয়ার বন্দী হয়ে থেকে যাব, সাথে আপনার আত্মাও ডোরিয়ার দখল করে নিবে। তাহলে কাল রাতে আমরা যাব সেখানে। ডোরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন, যা দরকার হয় তা করব। রিশফা বলল, আপু তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে। স্যার সেখানে সরাসরি যাবে যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে, আর তুমি যাবে গোপনে সবার চোখের আড়ালে, সঠিক সময়ের অপেক্ষা করবে। স্যার যখন রিশফা বলে ডাক দিবে, তুমি স্যারকে চাকুটা নিয়ে আমার মৃতদেহকে বিঁধে দিবে। হাত কাঁপা বা ভয় পাওয়া যাবে না, মায়াও করা যাবে না। ঠিক আছে, আমি তাই করব। চাকুটা আমার কাছে আছে এখনো, আমি কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। রিশফা বলল, তাহলে এখন আমি যাই, কাল সেখানে দেখা হচ্ছে। স্যার, আপু নিজের খেয়াল রাখবেন। তাহলে আমি এখন যাই, কাল সেখানে দেখা হচ্ছে। রিশফা চলে গেল। আমি বললাম, স্যার কাল পর্যন্ত আমরা কি করব? আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই, আমাদের বাড়িতে চলো। বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, সে তোমার খেয়াল রাখবে। সরি, আমার মা আছে বাড়িতে। আমি হাসি চেপে বললাম, স্যার আপনি না, চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি। সরি, আপনার মায়ের। আমার মামা বলেছিল দুটো জিনিস আটকে রাখার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এক হলো হাসি, দুই হলো গ্যাস। তাই মুখে হাসি আটকে রেখে বাইরে আসতে দাও। মন খুলে হাসো, কষ্টের সময় হাসি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দুজনেই হাসতে হাসতে হাঁটতে লাগলাম। সত্যি, জীবন কখন কোন দিকে মোড় নেয় তা বোঝা মুশকিল। কয়েকদিন আগেও ভাবতাম আমার জীবনের কোনো লক্ষ্য নেই, যেভাবে চলছে চলতে থাক, কিন্তু এই কয়েকদিনে সব কিছু যেন বদলে গেল। আমার বোনের দেখা পেলাম, আমার মায়ের কথা জানতে পারলাম, আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময় দেবে না, আমার হাসিটা কখনো হারিয়ে যেতে দেবে না। স্যারের বাড়িতে আসলাম, তার মায়ের সাথে দেখা করলাম। আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি। নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে। মায়ের আদর বোধহয় এমনই হয়। আমাকে তার নিজ হাতে খাইয়ে দিল, চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল। লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। ছোটবেলা থেকে অযত্নে বেড়ে ওঠা একটা মানুষের কাছে এই ভালোবাসা অনেক বড় উপহার। আমি স্যারের মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি, গালিব স্যার যে কোথায় যায়, কি করে বেড়ায়, সেটা কি আপনি চিন্তা করেন না? আন্টি বলল, গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা। ও যদি বছরখানেকের জন্য বাসায় না ফিরে
আমার চিন্তা হয় না, কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না আর মানুষের বিপদে নিজের জীবন উৎসর্গ করে দিবে। সত্যি পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যু হয়, আমি ওর জন্য গর্ব করব। সেদিন অনেক কথা হলো আন্টির সাথে, অনেক আড্ডা দিলাম আমরা তিনজন। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল ওই সময়টা। পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাজে। আন্টি বলল, এত রাতে আবার কি কাজ তোদের? স্যার বলল, রাতের কাজ রাতেই করতে হয় মা, তুমি চিন্তা করো না, কাল সকালে ফিরে আসবো। রাত তখন প্রায় 12:30। পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা, একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না। আমরা পৌঁছে দেখলাম চারিদিকে আগুনের মশাল লাগানো। দূর থেকেই দেখতে পেলাম রিশফার কবরের পাশে অনেক মানুষের ভিড়। মানুষ বলে ভুল হবে, তার অন্য মেহমান তারা। সবাই মাথা নিচু করে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে। তার সামনে ডোরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে। স্যার বলল, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ডাক দিলে চলে আসবে, আর চারিদিকে খেয়াল রেখো। এই বলে স্যার সেখানে চলে এলো। এতগুলো শয়তানের মাঝে স্যার বুক ফুলে যাচ্ছে, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। হঠাৎ রিশফা বাতাসের মতো এসে স্যারের সাথে সাথে হাঁটতে লাগলো। গালিব স্যার বলল, কি করতে হবে তা তোমার আপুকে বুঝিয়ে দিয়ে এসেছি, এখন যা করা লাগবে আমি করব, তুমি এখানে কেন আসলে? ডোরিয়া দেখলে সমস্যা হয়ে যাবে। রিশফা বলল, চিন্তা করবেন না স্যার, আপনি ছাড়া এখানে কেউ আমাকে দেখতে পাবে না, এমনকি ডোরিয়াও না। শক্তি আমারও কিছু আছে, সেটা আজ দেখানোর সময়। স্যার, আমি আপনার শরীরে প্রবেশ করবো এখন, আপনার অনেক কষ্ট হবে কিন্তু সহ্য করতে হবে। এই বলে রিশফা স্যারের শরীরে মিশে গেল। স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে। স্যারের চিৎকারে ডোরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল। ডোরিয়া বলল, এসে গিয়েছিস আত্মা দেওয়ার জন্য, এবার তুই হেরে যাবি সেটা জেনেও এই খেলা অংশগ্রহণ করেছিস। ওখানে বসে আছিস কেন? এই আগুনের বৃত্তের ভেতরে এসে বস, এত আয়োজন শুধু তোরই জন্য। স্যার কোনো কথা বলছে না, নড়াচড়াও করছে না, শুধু মাথা নিচু করে বসে আছে মূর্তির মতো। ডোরিয়া চিৎকার করে বলল, তুই আসবি এখানে নাকি আমরা তোকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো? এবার স্যারের কোনো সারা শব্দ নেই। স্যারের কোনো সারা শব্দ না পেয়ে ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল, ওকে এখানে এনে আগুনের বৃত্তের মাঝে বসিয়ে দে। ডোরিয়া অনুসারীর আদেশ শুনে সাথে সাথে স্যারের দিকে এগিয়ে এলো। স্যার এখনো মাথা নিচু করে বসে আছে। সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীর আগুন ধরে গেল, আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিশে গেল। এটা দেখে ডোরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, ভয়ার্ত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। হয়তো ডোরিয়া বুঝতে পারছে না এটা কিভাবে হলো। হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় 2টা থাপ্পড় দিয়ে ডোরিয়ার দিকে তাকালো। স্যারের চোখে তখন কোনো মনি ছিল না, ধবধবে সাদা, আর মনে হচ্ছিল যেন তার চোখ থেকে আলো বেরোচ্ছে। ডোরিয়া বুঝতে পারল রিশফা স্যারের শরীরকে বেশ অবশ বশ করে নিয়েছে। তাই ডোরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল, রিশফা রিশফা রিশফা, তুই কি ভেবেছিস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি? আমি ডোরিয়া, তোদের মতো হাজার অশুভ আত্মার মুনিব আমি। কিন্তু এই গালিবের জন্য আমি এখনও তোকে সঠিকভাবে বন্দি করতে পারিনি। আজ তোর আর তোর স্যারের শেষ দিন, দেখি কতক্ষণ লড়াই করতে পারোস। গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই ডোরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুবই দুর্বল। তোকে আগে বলেছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই, এখন দেখ আমি কি করি। এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়াতে লাগলো। ডোরিয়া অনুসারীরা এক এক করে স্যারের সামনে আসতে লাগলো। স্যার যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরেই আগুন ধরে যায়। আমি দূরে লুকিয়ে সব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে, কিন্তু এখানে তো রিশফার মৃতদেহ দেখছি না। তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল? স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল। হঠাৎ ডোরিয়ার পেছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা 4 জন স্যারের দিকে এগিয়ে আসলো। ডোরিয়া এখনও খুব শান্তভাবে বসে আছে, মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে। সে 4 জন এসে স্যারের সামনে দাঁড়ালো। স্যার একজনের গায়ে আঘাত করলো, কিন্তু এবার আর তার শরীরে আগুন জ্বলছে না। এভাবে 4 জনের শরীরেই আঘাত করলো পুরো শক্তি দিয়ে, কিন্তু তারা যেন অন্য কিছু, তাদের কিছুই হচ্ছে না। তাদের মাঝে একজন স্যারকে উপরে তুলে ফুটবলের মতো করে ফেলে দিল, আরেকজন গিয়ে আবার তুলে ডোরিয়ার সামনে এনে ফেললো স্যারকে। স্যার আহত অবস্থায় ডোরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল। ডোরিয়া বলল, এইটুকুই করতে পারলি মাত্র? আমি তো ভেবেছিলাম আমার মুখোমুখি হবি, এখন তো দেখি আমার অনুসারীদের সাথেই পেরে উঠলি না। আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকে নিয়ে আসতেও গিয়েছে। এই বলে ডোরিয়া অট্টহাসিতে মেতে উঠল। তার হাসিতে যেন আশেপাশের সব কিছু কেঁপে উঠছে। আমি এখন কি করব?
স্যারকে বাঁচাতে এগিয়ে যাব নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখব? না, আমাকে যেতে হবে এখন। এভাবে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। হঠাৎ পেছন থেকে কেউ বলল, এখনো কি দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে তোর স্যারকে বাঁচা। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেই আবির দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চোখে। কিছু বুঝে ওঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন হুঁশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তের মাঝে শুয়ে দেওয়া হয়েছে। রিশফাকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, আর বৃত্তের সামনেই রিশফার মৃতদেহ রাখা আছে। ডোরিয়া বৃত্তের সামনে বসে মন্ত্র পড়ছে, আর কয়েকজন বৃত্তের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে আবিরও আছে। আমার হুঁশ এসেছে, কেউ খেয়াল করেনি। আমি চলে গেলাম একটু আগে। স্যার আর আমি যখন এখানে এসেছিলাম তখন স্যার বলল আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। রিশফা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না। আর ডোরিয়া এতটাও বোকা না যে আমাকে আর রিশফাকে বন্দি না করে রিশফার মৃতদেহ এখানে আনবে। আমি আর রিশফা নিজ ইচ্ছাতেই ডোরিয়ার কাছে ধরা দেব, আর তুমি অপেক্ষা করবে রিশফার মৃতদেহ কখন নিয়ে আসে সে। তোমার কাজ তখনই শুরু হবে, যে কোনোভাবেই হোক চাকুটা রিশফার বুকে বেঁধে দিতে হবে। আমি শুয়ে আছি জ্ঞান হারানোর ভান করে। এই আবিরটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, তাই তার জন্য আমার কাজটা কঠিন হয়ে গেল, কিন্তু আমি এটা করবই। হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ডোরিয়ার মন্ত্র পড়ার গতিও বেড়ে গেল। তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে ডোরিয়া। আর দেরি করা যাবে না, এখনই আমার কাজ করে দিতে হবে। সবাই চোখ বন্ধ করে নিজেদের ধ্যানে মগ্ন। আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম। অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশফার মৃতদেহের পাশে বসে এক ঘায়ে চাকুটা রিশফার বুকে গেঁথে দিলাম। ডোরিয়া চোখ মেলে তাকিয়ে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম। ডোরিয়া আশেপাশের সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলে যেতে লাগলো। আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলে গেল। বাকি রইল শুধু ডোরিয়া। রাগে ক্ষোভে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। স্যার এখনও অজ্ঞান অবস্থায় সে বৃত্তে পড়ে আছে। রিশফা লোহার খাঁচা ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো। ডোরিয়া আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই রিশফা ডোরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি হেরে গেছো ডোরিয়া, এটা মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও। ডোরিয়া জোরে গর্জন করে সবকিছু কাঁপিয়ে দিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই হার। রিশফা আবারও বলল, তুমি বলেছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, তাহলে মেনে নাও তুমি হেরে গেছো আর ওদেরকে ছেড়ে দাও। আমি চলে যাচ্ছি আমার ঠিকানায়। আজ থেকে আমি যেমন মুক্ত ওরাও মুক্ত। ডোরিয়া এবার শান্ত হল এবং বলল, ঠিক আছে, আমি আমার কথা রাখবো, চলে যাচ্ছি, আর কখনো ওদের বিরক্ত করব না। সবাই জানবে ডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না। এই বলে ডোরিয়াও হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম সব স্যারের কাছে। স্যার ওঠেন প্লিজ, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি, ডোরিয়া চলে গিয়েছে, স্যার ওঠেন প্লিজ, স্যার বেঁচে থাকেন আমার জন্য। রিশফা বলল, আপু তুমি স্যারের বুকে চাপ দাও, তার নিঃশ্বাস আটকে আছে। আমি রিশফার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুঁশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগলো। আমি খুশি হয়ে রিশফাকে বললাম, স্যারের জ্ঞান ফিরে এসছে রিশফা। দেখলাম রিশফার মুখটা একটু মলিন। স্যার বলল, বেহুশ অবস্থায় আমাকে কিস করোনি তো, আবার মুখে কেমন মিষ্টি মিষ্টি লাগছে। রিশফার আমি দুজনেই হেসে দিলাম স্যারের কথা শুনে। এবার রিশফার বিদায় নেবার পালা। যাওয়ার সময় রিশফা একটা শুকনো হাসিতে বলল, আপু আমার স্যারকে তোমার জিম্মায় রেখে গেলাম, দেখে রেখো। আর সত্যি অনেক মানিয়েছে দুজনকে। রিশফার এই শুকনো হাসির মাঝে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠছে স্পষ্ট। আমি বুঝলাম রিশফার কষ্টটা আসলে কোথায়। কিছু করার নেই, হয়তো এভাবেই লেখা ছিল আমাদের কপালে। স্যার রিশফাকে বলল, হয়তো আর কখনো দেখা হবে না, যেখানে যাবে ভালো থেকো। এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই, কিন্তু আমার সব সময় তোমাকে মনে রাখবো। বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে, যদি সম্ভব হতো রেখে দিতাম, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। রিশফাও হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো। আমি বললাম, এবার কি স্যার, কোথায় যাচ্ছি আমরা? কোথায় আর যাবে, আমি আমার বাসায় আর তুমি কারোর না কারোর বাসায়। এটা কেমন কথা? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আপনার মা তো আমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে, তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবেন? পাগলা কারোতে সিট বুকিং দেবো নাকি? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে প্রপোজ করব কোন কষ্টে? আর তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি না মনে করেছ, তাই তুমি হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করবে? আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি আমার ঠেকা পড়েছে আপনাকে প্রপোজ করতে। এই বলে একটু অভিমান দেখিয়ে হাঁটা দিলাম সামনে।
পেছন থেকে স্যার ডাক দিল, রিশফা। আমি তাকে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু গেড়ে বসে আছে। আমি মুখে হাত দিয়ে প্রায় কেঁদে দিলাম। স্যার বলল, রিশফা, তুমি কি আমার সাথে এক বিছানায় বুড়ো হবে? আমি দৌড়ে গেলাম স্যারের কাছে, হাত বাড়িয়ে দিয়ে বললাম আমি হব। স্যার আমার হাতে আংটিটা পরিয়ে দিয়ে বলল, এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল। রিশফা আমাকে দিয়ে বলেছিল সঠিক সময়ে আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে, আর এখনই সেই সঠিক সময়। আমি স্যারকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার জীবনের সেরা উপহার। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।